রাস্তায় নীরবে নিচের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে শাকিল। আজ তার ভার্সিটির প্রথম দিন। অন্য আরেকটা ভার্সিটি থেকে ট্রান্সফার নিয়ে এখানে ভর্তি হয়েছে। নিচের দিকে তাকিয়ে হাঁটাই হঠাৎ কিছু একটা সাথে লাগে, যার কারণে সে নিচে পড়ে যায়। নিচের দিকে তাকানো থাকায় কিসের সাথে ধাক্কা লাগলো তা দেখতে পারেনি। তাড়াতাড়ি করে উঠে দেখলো একটা মেয়ে নিচে পড়ে আছে। তার মানে সে ওই মেয়েটার সাথে ধাক্কা খেয়েছে। তাড়াতাড়ি করে গিয়ে মেয়েটাকে বলল, সরি আপু, আমি দেখতে পারিনি। হ্যাঁ, মেয়েটার কিছু বলতে না দিয়েই শাকিলকে 2টা থাপ্পড় দিল। দেখিসনি কেন? চোখ কি হাতে নিয়ে হাঁটিস? ছোট লোক, মেয়ে দেখলেই ধাক্কা দিতে ভালো লাগে, তাই না? আপু, আমি আসলেই দেখতে পারিনি। চুপ, আর কোনো কথা বলবে না। তোকে যেন আর কোনোদিন আমার পাশে না দেখি। এটা বলেই মেয়েটি গাড়িতে উঠে চলে যায়। আমিও আমার ভার্সিটির দিকে হাঁটা শুরু করি। ভার্সিটির ভিতরে ঢুকতে যাব এমন সময় দেখলাম তখনকার মেয়েটা তার বান্ধবীদের সাথে হাসাহাসি করছে। আমাকে দেখে তার মুখটা রাগে লাল হয়ে গেল। আমার কাছে এসে আমাকে কিছু বলতে না দিয়ে হ্যাঁ, আমাকে আবার থাপ্পড় মারলো। ওই ছোট লোক, তোকে বলেছিলাম না আমার চোখের সামনে আসবি না। তুই এখানে আমাকে ফলো করে আবার চলে আসছিস। তুই ছেলেটাকে চিনিস? হ্যাঁ, এই খ্যাতটা আমাকে রাস্তায় ইচ্ছা করে ধাক্কা দিয়েছিল, এখন আবার এখানে হাজির হয়েছে। আপু, আপনাকে আমি বলেছিলাম তখন আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি। চুপ, কোনো কথা বলবি না। তোদের মতো ছোট লোকদের ভালো করে চেনা আছে। ওই, তুই এখানে কি করিস? আমি এখানে ভর্তি হয়েছি। এত নামি দামি ভার্সিটিতে তোর মতো ছোট লোক কিভাবে ভর্তি হবে? দেখুন, এখানে আমি আমার মায়ের স্বপ্ন পূরণের জন্য ভর্তি হয়েছি। ছোট লোকের আবার স্বপ্ন? এটা বলেই ওরা সবাই হাসাহাসি করতেছে। আমার অনেক রাগ উঠলো, কিন্তু কিছু বললাম না, কারণ আমি এখানে ঝামেলা করতে নই, ভালো হয়ে আমার মায়ের স্বপ্ন পূরণের জন্য ভর্তি হয়েছি। মুচকি হেসে ওদের কাছ থেকে চলে আসলাম। আমি ওখান থেকে চলে আসার পর মেয়েটির ফ্রেন্ড বলল, দেখলি ছোট লোকটাকে? এত কথা বলার পরেও ওর কত সাহস, আমাদের সামনে থেকে হেসে চলে গেল। তখন মেয়েটি বলে উঠল, ওর জন্যই আমি রাস্তায় অপমানিত হয়েছি। ওকে তো আমি দেখে নিব, এখন ক্লাসে চল। ওই জায়গা থেকে চলে আসলাম। অন্য একটা জায়গায় বসে আশেপাশে জায়গাগুলো দেখতে লাগলাম। কিছুক্ষণ এভাবে বসে ক্লাসের দিকে চলে গেলাম। গিয়ে দেখি স্যার আগে চলে এসেছে। গিয়ে বললাম, স্যার আসতে পারি? তুমি কি এই ভার্সিটির ছাত্র? জি স্যার। তুমি এগুলো কি পরে এসেছো? স্যার, রাস্তায় পড়ে গেছিলাম, তাই এরকম হয়ে গেছে কাপড়গুলো। ঠিক আছে, কাল থেকে সব ঠিক হয়ে আসবে। তখনই কেউ একজন বলে উঠল, স্যার, খ্যাত আবার কি ঠিক হয়ে আসবে? এটা বলতেই ক্লাসের সবাই একসাথে হেসে উঠল। আমি তাকিয়ে দেখলাম এটা তখনকার মেয়েটা, তার মানে ক্লাসমেট। আর কিছু না বলে চুপচাপ ক্লাসে চলে গেলাম। আপনারা হয়তো ভাবছেন আমাকে সবাই খ্যাত কেন বলল, কারণ আমার পরনে ছিল একদম সস্তা কাপড়, পায়ে স্যান্ডেল, তার উপর তখন পড়ে যাওয়ায় কাপড়গুলো আরো খারাপ হয়ে গিয়েছে। আসলে আমার যে টাকা নাই তা নয়, আমি এদের মানসিকতা দেখতে চাইছিলাম। দেখলেন তো কিরকম মানসিকতা এদের। যাই হোক, আমি ক্লাস শেষ করলাম। শেষ করে যখন বের হব তখন দেখি একটা ছেলে আমার দিকে আসতেছে। এসেই বলল, হাই, আমি রাকিব। তুমি? হ্যালো, আমি শাকিল। ভার্সিটিতে নতুন মনে হয়? হ্যাঁ, আমি রাজশাহী ভার্সিটি থেকে ট্রান্সফার নিয়ে আসছি এখানে। ভালো বন্ধু হতে পারি? হ্যাঁ, হতে পারি, তবে এরা তো সবাই আমাকে অপমান করে। আরে এদের কথা ভুলে যাও, আমি এবং আমার বন্ধুরা এদের মতো না। ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে কিন্তু তুই করে বলতে হবে, আর আমিও তুই করেই বলবো, ঠিক আছে? একদম আমার মনের কথাটা বললে। সরি বলছিস? হুম। চল তোকে আমার বাকি ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দেই। কিন্তু ওরা আবার অপমান করবে না তো? আরে না, তোকে তো বললাম আমরা এদের মতো না, আর আমার ফ্রেন্ডরাও আমার মতো। ঠিক আছে, চল। তারপর রাকিব আর আমি শহীদ মিনারের দিকে গেলাম। দেখলাম ওখানে কয়েকজন মিলে আড্ডা দিচ্ছে। রাকিব ওদের সামনে গিয়ে বলল, ওই সবাই শোন, আজ থেকে আমাদের ফ্রেন্ড সার্কেলে আরেকজন সদস্য যুক্ত হলো। এ হচ্ছে শাকিল, আর শাকিল এ হচ্ছে সুমাইয়া। আরে রাখ, তোর পরিচয় করে দিতে হবে না, আমরা নিজেরাই পরিচিত হয়ে নিব। একে একে সবার সাথে পরিচিত হলাম। তারপর বললাম, আপনাদের সবার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আরে রাকিব, তুই এটা কাকে ধরে নিয়ে এসেছিস? কেন? আমি কি কোনো ভুল করলাম আপনাদের সাথে? দেখ দেখ, আবার কই? আমরা তোকে ফ্রেন্ড হিসেবে আপন করে নিয়েছি, আর তুই মনে হয় আমাদের এখনো নিতে পারিসনি। কেন? তাহলে তুই আমাদের আপনি করে বলতেছিস কেন? ফ্রেন্ডদের কি কখনো আপনি হয়? আমরা তোকে তুই করে বলতেছি, তাও তুই আমাদেরকে তুই করেই বলবি? ঠিক আছে। ও এই কথা, ঠিক আছে, তুই করে বলবো। এই তো মামা লাইনে আইছে।
মামা। সবাই একসাথে হেসে উঠলাম। আচ্ছা তুই কোথায় থাকিস? আমি পৌরসভার সামনে। কিছু বলতে যাব ঠিক তখনই সাদিয়া বলে উঠল, এই শাকিল, তোকে মনে হয় সামিয়া ডাকতেছে। আমি ওইদিকে তাকিয়ে দেখি ওই মেয়েটা আমাকে ডাকতেছে, যে আমাকে অপমান করেছিল। তার মানে মেয়েটার নাম সামিয়া। তোরা থাক, আমি একটু দেখে আসি কি বলে। না, আমরা সহ যাই, না হয় তোকে আবার অপমান করবে। না, তোদের খামাকে কষ্ট করতে হবে না, আমি দেখতেছি। এটা বলেই ওখান থেকে সামিয়ার কাছে চলে আসলাম। আমি আসতেই সামিয়া বলল, এই ছোট লোকের বাচ্চা, তোকে কতক্ষণ ডাকতে হয়? আসতে এত দেরি হলো কেন? আমাকে যা ইচ্ছা বলুন, আমার বাবা মাকে কিছু বলবেন না। আর আমি আপনাকে খেয়াল করিনি। আরে ছোট লোক আবার রাগও করে? ওই যা, আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে আয়। আমি কেন আনবো? আমি বলছি তাই আনবি। বেশি কথা না বলে নিয়ে আয়, না হলে তোর খবর আছে। আমি আর কথা না বাড়িয়ে ওদের জন্য আইসক্রিম আনতে চলে গেলাম। এনে ওদের হাতে দিতেই ওরা আমাকে নিয়ে হাসাহাসি শুরু করে দিল। আমি ওখান থেকে চলে আসতে গেলে একদল সিনিয়র ছেলে আমাকে ডেকে বলল, ওই যা তো, আমাদের জন্য ব্যঞ্জন সিগারেট নিয়ে আয়। আমি কেন আনবো? নিয়ে আসবি কিনা বল, নাকি মার খাবি? আচ্ছা আনছি, টাকা দেন। টাকা নাই তোর? টাকা দিয়ে নিয়ে আয়। আমি আর কিছু না বলে সিগারেট আনতে যাই। না গেলে আবার ইজ্জতের ফালুদা বানিয়ে দিব। কোন কুক্ষণে যে ওই ফাজিল মেয়েটার সাথে ধাক্কা লাগলো, এসব ভাবতে ভাবতে ওদের জন্য সিগারেট নিয়ে ওদেরকে দিয়ে চলে আসতে গেলে একজন বলল, ওই সিগারেট কি তোর বাপ ধরিয়ে দিবে? এই কথাটা শুনে অনেক রাগ উঠল। তাও মাথা ঠান্ডা রেখে বললাম, ভাই আমার কাছে তো লাইটার নাই। যা দোকান থেকে নিয়ে এসে ধরিয়ে দে। আমি আবার দোকানে গিয়ে লাইটার এনে ওদের ধরিয়ে দেই। সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে যেন আমি কোনো এলিয়েন। কেউ কোনো প্রতিবাদ করলো না। আমি ওদের সবাইকে সিগারেট ধরিয়ে দিতেই একজন আমাকে ধাক্কা দিয়ে বলল, দূর হয় এবার। এটা বলে সবাই হাসতেছে। আমি একটু মুচকি হাসলাম। মনে মনে বললাম, আমার আসল রূপ দেখলে তোরা পালিয়ে যাওয়ার জায়গা পাবি না। বড় বড় গ্যাংস্টাররা পর্যন্ত আমার নাম শুনলে ভয় কাঁপে, আর সেই আমাকে দিয়ে তোরা সিগারেট আনতে দিস। ওখান থেকে রাকিবদের কাছে চলে গেলাম। তোকে বলেছিলাম না, না যাওয়াতে দেখলি কত অপমান করলো। আরে বাদ দে ওসব। আচ্ছা, সামিয়া মেয়েটার এত অহংকার কেন? ওর বাবা হলো এই এলাকার এসআই, তাই ও সবাইকে তার বাবার মানে পুলিশের ভয় দেখে এত কিছু করে। কেউ ওকে কিছু বলে না ওর বাবার ভয়ে। আর ওই ছেলেগুলোর বিরুদ্ধে কেউ কিছু বলে না কেন? ওই ছেলেগুলো লিডার হচ্ছে সামিয়ার চাচাতো ভাই, তাই বুঝতেই পারছিস কেন কেউ কিছু বলে না। কেউ কিছু বললে ওকে মারধর করে। ওদের কথা শুনে আমি হেসে দিলাম। এখানে এসেছি ভালো হতে, এখন দেখি এখানেও আগের কাজগুলো করতে হবে। কিন্তু তুই হাসছিস কেন? এমনি চল বাসায় চলে যাই। চল আমার সাথে, আমি তোকে পৌঁছে দিই। বাইকে ওঠ। রাস্তায় রাকিবের সাথে আরো অনেক কথা হয়। আমার বাসার সামনে এসে ওকে থামাতে বলি। বাইক থেকে নামতেই ও বলল, এটাই তোর বাসা? কেন? তুই কার সাথে থাকিস? আমি একা। তাহলে তুই এসব পরে আছিস কেন? সব কাল বলবো। আচ্ছা আমি এখন যাই। ঠিক আছে, সাবধানে যাস। রাকিব চলে গেলে আমি বাসায় ঢুকি। ফ্রেশ হয়ে খাবার খেয়ে কিছুক্ষণ পরে ঘুমিয়ে যাই। পরদিন সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে ভার্সিটিতে যাই। যখনই গেট দিয়ে ঢুকবো সবাই আমার দিকে ভূত দেখার মতো চমকে গেছে। আপনারা কি ভাবছেন রাকিব আমার বাড়ি দেখে অবাক হলো কেন? কারণ আমার বাড়িটা অনেক বড়, যা ধনীর পরিচয় দিবে, কিন্তু আমাকে দেখে তা মনে হয় না। আমি আজকে একদম সস্তা কাপড় পরে গেছি, তাও আবার ধাক্কা লেগে পড়ে যাওয়ায় অবস্থা খারাপ হয়ে গেছিল। যাই হোক, বাসায় এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রাত পর্যন্ত পড়ে একটু দেরিতে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে বুয়ার বানানো নাস্তা খেয়ে ভার্সিটির জন্য রেডি হচ্ছি। এমন সময় রাকিব ফোন দিল। ওই শাকিল, তুই কই? বাসায় এখনো। কেন? আমি তোর বাসার নিচে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি বের হয়ে আয়। ঠিক আছে, তুই 2 মিনিট অপেক্ষা কর, আমি 10 মিনিটে আসতেছি। হারামি, তাড়াতাড়ি আয়। তুই কি বাইক আনছিস? এনেছি। কেন? তোকে নিয়ে একটা জায়গায় যাব। কোথায়? এসে বলতেছি। তারপর আমি রেডি হয়ে বাইরে এসে রাকিবকে বললাম, চল এবার। কোথায়? আচ্ছা তুই পিছনে বস, আমি বাইক চালাচ্ছি। তুই পারিস? নে ধর। তারপর রাকিবকে নিয়ে বাইক স্টার্ট দিলাম। একটু ধীরে চালাচ্ছি। কিরে, তো আস্তে চালাচ্ছিস কেন? ঠিক আছে, তুই শক্ত করে বস, আমি কি স্পিডে চালাই দেখ। দিলাম বাইকের স্পিড বাড়িয়ে, অনেক স্পিডে চালাচ্ছি। রাকিব ভয়ে, ভাই আস্তে চালা, আমার ভয় করতেছে ভাই। শালা আর বলবি ধীরে চালাচ্ছি? না ভাই, এই দেখ কান ধরছি ভাই, এবার প্লিজ স্পিড কমা ভাই। ভাই তোকে যত দেখি ততই অবাক হচ্ছি। আমি একটু হাসলাম। রাকিবকে নিয়ে একটা গ্যারেজের সামনে দাঁড় করালাম। নামতেই রাকিব বলল, তুই এখানে কেন নিয়ে এলি? তুই একটু দাঁড়া, আসছি।
এটা বলে ভিতরে গেলাম আর একটু পর বের হলাম। বের হতেই রাকিবের চোখ কপালে। বাইকটা কার? কার মনে হয়? জানি না, তবে অনেক দামি আর অনেক সুন্দর একটা বাইক। হা হা হা, এটা আমার বাইক। কি? তোর বাইক? কখন নিলি? নিলাম আর কি। চল এবার ভার্সিটি যাই, তোদেরকে ট্রিট দিব। হুররে, তাহলে তো জোস। চল। এরপর আমরা ভার্সিটি চলে আসি। আমি গেট দিয়ে ঢুকতেই সবাই আমার দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছে। এই, আমি কি ঠিক দেখছি? ওটা শাকিল না? দোস্ত, তুই ঠিক দেখছিস, আমরাও তাই দেখতেছি। ওরা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ওই দেখ তো, ওটা কালকের খ্যাটটা না? কিন্তু পুরাই বদলে গেছে। দামি টি শার্ট, ব্ল্যাক জিন্স, হাতে ব্র্যান্ডের ঘড়ি, চোখে চশমা, পায়ে দামি ব্র্যান্ডের শু, তার উপর এত দামি বাইক, পুরাই চকলেট বয়। হ্যাঁ ঠিকই, আজ আমার পুরো গেট আপ বদলে এসেছি। আমি বাইকটা পার্ক করে সুমাইয়াদের কাছে যাই। কিরে, এমন হাবলার মতো হা করে আছিস কেন তোরা? ভাই, আমরা কি স্বপ্ন দেখতেছি নাকি? না, স্বপ্ন নয়, সত্যি। একদিনেই এত চেঞ্জ কেমনে মামা? মামা, আমি কাল সবার মানসিকতা দেখার জন্য ওরকম করে আসছি। ভাই, তুই তো পুরোই চকলেট বয়। চল, তোদের সবাইকে ট্রিট দিব। তাহলে মামা চল। আমি ওদের নিয়ে ক্যান্টিনের দিকে যাব, ঠিক তখনই সামিয়া মেয়েটা ডাক দিল। ওই তোরা একটু দাঁড়া, আমি আসতেছি। ভাই যাস না, আবার তোকে অপমান করবে ভাই। আরে কিছুই হবে না, তোরা দাঁড়া। না, আমরা সহ যাই। তোরা এখানেই দাঁড়া, আমি আসতেছি। এটা বলেই ওদের কাছে চলে গেলাম। ওদের কাছে যেতেই, ওই ছোট লোকের বাচ্চা, আসতে এত দেরি করলি কেন? আমি চুপ করে রইলাম। ওই, কথা বলিস না কেন? আরে, ছোট লোক আবার কি বলবে? ঠিক বলেছিস। ওই যা, আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে আয়। আমি কেন আনবো? আমি বলছি তাই আনবি। পারবো না আনতে। ছোট লোক, তুই আমাকে না বলিস, এখনই এনে দে, না হলে কিন্তু ভালো হবে না। বললাম তো পারবো না। তোকে তো আমি ছোট লোকের বাচ্চা। এটা বলেই আমার দিকে আসে, আর এসেই যখন থাপ্পড় মারবে ঠিক তখন সবার চোখে অবাক। হা হা হা। সামিয়া যখন থাপ্পড় দিতে যাবে ঠিক তখনই ওর হাত ধরে ফেলি, তাই সবাই অবাক হয়ে যায়। ছোট লোকের বাচ্চা, তুই আমার হাত ধরিস? তোকে তো আমি আর চুপ থাকতে পারিনি। এবারও আমাকে না, আমি ওকে থাপ্পড় দেই। সবার চোখে বিস্ময়। তোকে কতবার বলেছি আমাকে যা বলার বল, আমার মা বাবাকে কিছুই বলবি না। তুই আমাকে থাপ্পড় দিছিস? তোকে তো আমি দেখে নিব। যা পারিস কর। এটা বলেই ওখান থেকে রাকিবদের কাছে চলে আসি। সবাই অবাকের শেষ সীমায়, কারণ যার ভয়ে কেউ কিছু করতে পারে না, আমি তাকেই থাপ্পড় মারলাম। রাকিবদের কাছে যেতেই, তুই এটা কি করলি শাকিল? কি করছি তা তো দেখলি। তুই এটা কেন করতে গেলি? এখন ওর বাবা আর ভাই যদি তোর কোনো ক্ষতি করে? আরে টেনশন করিস না, কিছুই করতে পারবে না। এবার ক্যান্টিনে চল। ওদের নিয়ে ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় সামিয়া চাচাতো ভাই এসে আমাকে বলল, ওদের নিয়ে ক্যান্টিনে আড্ডা দিচ্ছি, এমন সময় দেখলাম সামিয়া চাচাতো ভাই আসতেছে, সাথে আরো কয়েকটা ছেলে, সবারই হাতে হকি স্টিক, আর আমাদের দিকেই আসছে। এসব দেখে রাকিব বলল, শাকিল, তুই এখন এখান থেকে চলে যা, না হয় ওরা তোকে ধরে মারবে। আরে তোরা এত ভয় পাস কেন? মারবি তো আমাকে, তোরা কেন ভয় পাস? তোকে মারবে আর আমাদের কিছু না, তাই না? তুই আমাদের বন্ধু, আমরা তোর খারাপ চাইবো না। ওর কথাটা শুনে আমার বুকের ভিতর একটা মোচড় দিয়ে উঠল। বাসা থেকে এত দূরে এসেও আমি আমার এত আপনজন মানুষ পাবো তা কখনো ভাবিনি। ভাই তুই চলে যা, আমরা ওদের ঠেকাতে পারবো না, তাই তুই এখান থেকে চলে যা, ওরা তোকে মারতে আসছে। আরে কিছু হবে না, তোরা দেখ। এসব কথা বলতে বলতেই দেখি ওরা আমার সামনে চলে আসে। এসে কিছু বলতে না দিয়েই সামিয়া চাচাতো আমার কলা ধরে দাঁড় করিয়ে, শালা, তোর তো সাহস কম না, তুই সামিয়ার গায়ে হাত তুলিস? কলারটা ছেড়ে কথা বলেন। ছাড়বো না, কি করবি? কিছুই করবো না, কলারটা ছাড়েন। ছাড়বো না, তোর বাবাও আজ তোকে বাঁচাতে পারবে না। এই কথাটা শুনে অনেক রাগ ওঠে, তাও নিজেকে যত সম্ভব শান্ত রাখলাম। রাকিবদের দিকে তাকিয়ে দেখলাম ওরা সবাই আমার সাহস দেখে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। নিজেকে শান্ত রেখে বললাম, ভাই ওকে আমি শুধু থাপ্পড় মারছি, কিন্তু এবার যদি আপনি কলার না ছাড়েন তাহলে আপনার সাথে আরো খারাপ কিছু হবে বলে দিলাম। কি? তুই আমাদের ট্রেড দিস? তোর তো সাহস কম না? সামিয়া ম্যাডামকে থাপ্পড় মেরেছিস, এখন আমাদেরকে ট্রেড দিস? তোর তো আজকে খবর আছে। এবার আর নিজেকে শান্ত রাখতে পারিনি। সামিয়া চাচাতো ভাই যে হাত দিয়ে আমার কলার ধরলো, হাতটা ধরে দিলাম একটা মোচড়। রাগের মাথায় দেওয়ায় একটু বেশি চাপ পড়ে যায়, যার কারণে হাতটা ভেঙে যায়। এটা দেখে তো সবাই অবাক। সাথে আসা ছেলেদের হাত থেকে হকি স্টিকগুলো পড়ে যায়, তারাও ভয় পেয়ে যায়। আর সামিয়া চাচাতো ভাই
ব্যথায় কাতরাতে থাকে। আমার বন্ধুরাও আমার এই কাজে অবাক। আমি নতুন এসেই এই কাজ কিভাবে করলাম সবাইকে আরো অবাক করে দিয়ে বললাম, আমার সাথে কখনো লাগতে আসবি না, যেই আসবে তারই এই অবস্থা হবে। এটা বলার পর ওরা চলে যায়। আর আমি দেখলাম সামিয়া দূর থেকে আমার এই কাণ্ড দেখে অবাক। আমি ওর দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিলাম। তারপর রাকিবদের নিয়ে বাইরে চলে আসলাম। তুই এটা কিভাবে করলি শাকিল? আসলে মাথা গরম হয়ে গেছিল। মামা, তোমায় তো দেখি অনেক সাহস। নিশ্চয়। তুই এটা কেন করতে গেলি শাকিল? মানে? যেই সামিয়ার সাথে খারাপ ব্যবহার করে তাকেই সামিয়া তার বাবাকে দিয়ে থানায় নিয়ে গিয়ে মার খাওয়ায়। আরে তোরা টেনশন করিস না, কিছুই হবে না। এসব বলতে বলতে ক্লাসের ভিতরে গেলাম। ভিতরে যেতেই সামিয়া আমার দিকে তাকিয়ে একটা হাসি দেয়। কি রে, ও হাসলো কেন? হয়তো আবার নতুন কোনো প্ল্যান করেছে শাকিলকে ফাঁসানোর জন্য। ভাই তুই সাবধানে থাকিস। এই, আমি একটা জিনিস বুঝি না, যা হবে আমার সাথে হবে, তোরা কেন টেনশন করিস? কারণ আমরা তোর ফ্রেন্ড। তোদের কোনো টেনশন করতে হবে না। সবাই যে যার জায়গায় বসলাম। স্যার এসে ক্লাস করা শুরু করলো। এর মাঝে দপ্তরি এসে স্যারকে কিছু বলল আর হাতে একটা কাগজ দিয়ে চলে গেল। দপ্তরি চলে যাবার পর স্যার কাগজটা দেখে বলল, শাকিল, রিবাদ, রাব্বি, সাদিয়া, সুমাইয়া, রাকিব আর সামিয়া, তোমাদের প্রিন্সিপাল স্যার ডেকেছে। তোমরা স্যারের অফিসে যাও। কেন স্যার? জানি না। সামিয়ার দিকে তাকালাম, দেখিও হাসতেছে আমার দিকে তাকিয়ে। তার মানে ওরই কোনো প্ল্যান। রাকিবরা সবাই ভয় পাচ্ছে। এরপর ক্লাসরুম থেকে ওদের নিয়ে বের হলাম। বেরোতে সাদিয়া সামিয়াকে বলল, সামিয়া, তুই স্যারকে কি বলেছিস? সেটা ওইখানেই দেখতে পাবি। এটা বলে আমার দিকে তাকিয়ে হাসলো। আরে তোরা ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো। একটু পর সব হাওয়া বের হয়ে যাবে। সেটা দেখাই যাবে। এরপর অফিসে ঢুকলাম। তোমাদের মধ্যে শাকিলকে? জি স্যার, আমি। তুমি তো নতুন মনে হয়। জি স্যার। নতুন হয়ে আসতে না আসতে দাদাগিরি শুরু করে দিলে। আমি কিছুই তো করিনি। সব জানি আমি, আর তোমরা ওকে সঙ্গ দিয়েছো, তাই তোমাদের সবারই শাস্তি হবে। তোমরা ইরফানের হাত ভেঙেছো। স্যার কেন করেছি তা কি জানেন? তোমরা কলেজে দাদাগিরি দেখাচ্ছ, তাই ও বাধা দেওয়ার ওকে মেরেছো। এটা শুনে আমরা সবাই অবাক, আর সামিয়া দিকে হাসতেছে। তার মানে ডাল মে কুচ কালা হ্যাঁ। তাই বললাম, স্যার আপনাকে এই কথাটা কে বলেছে? কেন? সামিয়া বলেছে, আর ও নিজের চোখে দেখেছে। স্যার ও দেখেছে? আপনি নিজের চোখে দেখেছেন? মানে? স্যার এটা দেখেন। এটা বলে আমার মোবাইল একটা ভিডিও চালু করে দিয়ে দিলাম। স্যার তো এটা থেকে রেগে ফায়ার। সামিয়া, তুমি এতটা খারাপ জানতাম না। কেন স্যার? এগুলো কি? এটা বলেই স্যার মোবাইলটা ওদের দিকে ধরলো। আর এটা দেখে সবাই তো অবাক, সবার চোখ কপালে। আর সামিয়া তো অবাকের শেষ সীমায় পৌঁছে গেছে, প্লাস ভয় পেয়েছে। আপনারা কি ভাবছেন আমি স্যারকে কি দেখালাম যার কারণে ওরা এতটা অবাক হয়েছে? তাহলে শুনুন। যখন আমাকে সামিয়ার চাচাতো ভাইরা মারতে এসেছিল, তখন আমি সবকিছু ভিডিও করে ফেলি। হ্যাঁ, আমার কাছে একটা গোপন ক্যামেরা আছে, ওখানে পুরো ঘটনাটা রেকর্ড করি। তোমরা সবাই ক্লাসে যাও, আর সামিয়া তুমি নিজেকে শুধরিয়ে নাও। এসব বলে আমরা ওখান থেকে বের হয়ে আসলাম। বাইরে আসতেই, তুই এসব কখন করেছিস? সেটা তোদের না জানলেও চলবে। ভাই আজকে তুই আমাদের বাঁচালি। ভাই তুই একটা জিনিস, তোকে যত দেখছি ততই অবাক হচ্ছে। এসব বলা বলি করছি, তখন সামিয়া আমার সামনে এসে বলল, কাজটা তুই ঠিক করলি না, তোর জন্য আমি অপমানিত হয়েছি, তোকে এর শাস্তি পেতে হবে। আমি কিছু না বলে শুধু একটা হাসি দেই, যার কারণে ও আরো বেশি রাগ করে সামনে থেকে হনহন করে চলে গেল। ভাই আজকে আর ক্লাস করবো না, বাসায় চলে যাব। ঠিক আছে, সাবধানে যাস। ওদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসি। এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমায় পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে একটু বাইরে থেকে ঘুরে এসে পড়া শেষ করে খাবার খেয়ে খানিকক্ষণ ফেসবুকিং করে শুয়ে পড়লাম। সকালে আবার আগের মতো ভার্সিটিতে যাই। গিয়ে দেখি আমার ফ্রেন্ডরা সবাই এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে। আমিও গিয়ে ওদের সাথে আড্ডা দিচ্ছি। এমন সময় একজন পুলিশ কনস্টেবল এসে বলল, তোমাদের মাঝে শাকিলকে? জি আমি। কোনো সমস্যা? তোমাকে আমার সাথে থানায় যেতে হবে। কেন? সেটা জানি না। ভালোই ভালোই যাবে নাকি হাতে হ্যান্ডকাপ লাগাবো? আমি আর কথা না বাড়িয়ে বললাম, চলুন। আমরা বাসি তোর সাথে? না লাগবে না, এটা বলে চলে আসলাম। আমাকে জেলের ভিতর ঢুকানো হলো এবং কিছুক্ষণ পর একটা পুলিশ এসে আমাকে কিছু না বলেই আমাকে মারা শুরু করলো। কয়েকটা মারার পর আমি বললাম, আমি কি একটা ফোন করতে পারবো? কোন বাপের কাছে ফোন করবে? আমার মায়ের কাছে আসলে আমি দেরি হলে টেনশন করবে, তাই জানিয়ে দিব আসতে দেরি হবে। ঠিক আছে, কর। এটা বলেই আমাকে আমার মোবাইল দিল। আমি 2 মিনিট কথা বললাম, আর ঠিক 10 মিনিট পরে সামিয়ার বাবা হাজির। এসে আমাকে বলল, বাবা, আমাকে মাফ করে দাও, আমার চাকরিটা কিছু করো না, তাহলে আমি রাস্তায় বসে যাব। স্যার, আপনি এসব কি বলছেন? তুমি কথা বলো না বাবা, তুমি আমাকে মাফ করে দাও। ঠিক আছে, আপনার মেয়েকে বলবেন যেন আমার পেছনে না লাগে, আর আমার পরিচয় বলবেন না।
বাবা, আমি ওকে বলে দিব। আসলে ছোটবেলা থেকেই ওকে বেশি আদর করার জন্যই এরকম হয়ে গেছে। আমি ওখান থেকে চলে আসার পর পুলিশটি বলল, স্যার ছেলেটাকে। তো কিছু জানতে হবে না, শুধু এটা জেনে রাখো, অনেক বড় ঝড় থেকে বেঁচে গেলে। আমি ওখান থেকে বাসায় চলে আসলাম। পরের দিন ভার্সিটি যাই। গেট দিয়ে ঢুকতেই সবাই আমার দিকে হা হা করে তাকিয়ে আছে। সবাই যেন ভূত দেখছে। আমি ব্যাপারটা লক্ষ্য করেও কিছু না বলে ফ্রেন্ডদের কাছে চলে যাই। ওদের কাছে যেতেই রাকিব বলল, ভাই তুই ঠিক আছিস তো? আমরা তোকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। তুই ঠিক আছিস তো? আরে ব্যাটটা আমি ঠিক আছি। তাহলে তো ভালো, কিন্তু সামিয়ার থেকে সাবধানে থাকবি। ভাই ওকে আমার মনে ধরছে, আমি ওর সাথে প্রেম করব। আমার কথা শুনে ওরা সবাই অবাক হয়ে হা করে তাকিয়ে আছে আমার দিকে। কি হলো, তোরা এইভাবে তাকিয়ে আছিস কেন? আমার কথা শুনে ওরা সবাই হুঁশে আসলো। আর কোনো মেয়ে পাস নাই প্রেম করার জন্য? আমার ওকেই ভালো লাগছে। তুই বললে তোকে আরো সুন্দর মেয়ের সাথে প্রেম করিয়ে দিব, তাও ওর থেকে দূরে থাকিস। না, আমার ওকেই লাগবে। ভাই তোর যা ইচ্ছা কর, তবে সাবধানে থাকিস। আচ্ছা একটা কথা বলবি? কি কথা? সবাই আমার দিকে এরকম অবাক হয়ে তাকিয়েছিল কেন? কারণ তুই প্রথম ব্যক্তি যাকে সামিয়া পুলিশে দিলেও একদিনের মধ্যেই ছাড়া পেয়েছিস। ও আচ্ছা, চল এবার ক্লাসে চল, আর তুই ওর থেকে সাবধানে থাকবি। থাকবো। এরপর আমরা ক্লাসে চলে যাই। ক্লাসে কি দেখলাম সামিয়া ওর ফ্রেন্ডদের সাথে হেসে হেসে কথা বলতেছে। আমাকে দেখা মাত্রই তার হাসি মুখটা রাগে পরিপূর্ণ হলো, আর আমার কাছে এসেই বলল, কি রে, তোর তো দেখি সাহস কম না, তুই আবার আমার সামনে আসছিস? সাহস তো আমার অনেক আছে, কিন্তু কাউকে দেখাই না। এটা বলেই ওকে একটা চোখ মারলাম। এটা করতেই ও তো তেলে বেগুনে জ্বলে উঠল। তোর এত বড় সাহস, তুই আমাকে চোখ মারিস? কই, আমার চোখ তো আমার কাছেই আছে, তোমাকে মারলাম কই? তোর সাহস কম তা না, শুধু তোর লজ্জা শরমও নাই। এটা কেন? থাকলে তুই এত অপমানের পরও ভার্সিটি আসতি না। তাহলে তোমারও লজ্জা শরম নাই? মানে? তুমিও থাপ্পড় খেয়েছিলে, মনে আছে? তাহলে তুমি কেন ভার্সিটি আসছো? তোকে তো আমি। এটা বলেই আবার থাপ্পড় মারতে যাবে, তখনই ওর হাত ধরে ফেললাম আর বললাম, এটা তো সরকারি গাল না যে যখন ইচ্ছা তখন থাপ্পড় মারবে, আর এটা তোমার বাপের ভার্সিটিও না, তবে চাইলে এই গালে যখন ইচ্ছা তখন চুম্মা দিতে পারো। কি বললি তুই? তোর মতো ছোট লোকের গালে আমি চুম্মা দিতে যাব? সেটা তো সময় বলে দেবে। তোকে আমি পরে দেখে নিব। এটা বলেই ও আমার সামনে থেকে চলে যায়, আর কাকে যেন ফোন করে, হয়তো ওর বাবাকে হবে, কারণ কথা শেষে দেখি ও আরো বেশি রেগে গেছে। তারপর আমরা ক্লাস করলাম। দেখি সামিয়া আমাদের আগেই রুম থেকে বের হয়ে যায়। এরপর সবার থেকে বিদায় নিয়ে রাকিবকে নিয়ে আমরা বাসার দিকে আসা শুরু করলাম। অর্ধেক রাস্তায় আসতেই কিছু ছেলে আমাদের পথ আটকালো। তুই নাকি সামিয়ার ম্যাডামকে ডিস্টার্ব করিস? তো আপনাদের সমস্যা কি? আমাদের সমস্যা অনেক। তুই আর কোনোদিন সামিয়ার ম্যাডামকে ডিস্টার্ব করবি না, আর আজকে এখান থেকে চলে যাবি। যাব না। কি করবি তোরা? শাকিল তুই ওদের সাথে কথা বলিস না, চল আমরা চলে যাই। এই কোথায় যাবি? এটা বলেই রাকিবকে একটা থাপ্পড় দেই। এবার আমার রাগ উঠে যায়, তাও শান্তভাবে বললাম, দেখ তোদের যা সমস্যা আমার সাথে, ওকে কিছু করবি না। তুই আজকেই চলে যাবি? যাব না। কি করবি তোরা? তুই আমাদের রাগ দেখাস, জানিস আমরা কার লোক? আমরা রনি ভাইয়ের লোক, আর তুই আমাদের কথা শুনিস না। তোকে তো আজকে। এটা বলে আমাকে মারতে আসে, আর ওদের অবাক করে দিয়ে আমি ওর হাতটা ধরে ওকে উল্টা কয়েকটা ঘুষি মারি, আর এতেই ছেলেটা দুর্বল হয়ে যায়। আরেকজন বলল, তুই আমাদের লোককে মারিস? তোর সাহস তো কম না। আরে সাহসের কি দেখলি? এবার যেই আসবি সেই মার খাবি। এরপর ওরা সবাই আমাকে মারতে আসে। ওরা ছিল 3 জন আর আমি একা, কিন্তু উল্টা ওরাই আমার মার খেলো। মারতে মারতে আধমরা করে ফেলি। রাকিব এসে আমাকে ধরে ফেলে। আরে ওরা তো মরে যাবে, চল এখান থেকে। দাঁড়া, আবার কি করবি? দেখ কি করি। এটা বলে একটা ছেলের কাছে আসি। ওই তোদের বসকে ফোন কর। ভাই আমাদের মাফ করে দেন। যেটা বলছি সেটা কর। ভাই মাফ করে দেন। সাথে সাথে একটা থাপ্পড় মারলাম ছেলেটাকে। যেটা বলছি সেটা কর। তারপর ছেলেটা তার বসকে ফোন দেয়, এখানে আসতে বল। তারপর ছেলেটা ওর বসকে ফোন দিয়ে আসতে বলে। এর 10 মিনিটের মধ্যেই একটা গাড়ি আসে, আর ওখান থেকে একটা লোক এসে আমাকে বলে, তোর তো সাহস কম না, তুই আমার লোককে মারিস, আবার আমাকে আসতে বললি। আমি পেছনে পড়ে দাঁড়িয়ে থাকায় আমাকে দেখলো না। আমি না তাকানোয় রেগে
আরও কাছে এসে আমাকে শালা বলেই কলার ধরে ঘুরতেই ছেলেটির হাত পা কাঁপা শুরু হয়ে যায় আর তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে এটা কার সামনে দাঁড়িয়ে আছে, আবার কলার ধরলো, গালিও দিল। মায়ের খাওয়া ছেলেদের থেকে একজন বলল, ভাই ওকে মারেন ভাই, ছাড়বেন না। তুই জানিস তোরা কাকে মারতে এসেছিস? ভাই আমাকে মাফ করে দিন। ভাই কে? ভাই মাফ করে দেন, আমাদের ভুল হয়ে গেছে। রাকিব সহ সবাই দেখি অবাক। যাও, মাফ করে দিলাম, ওদের নিয়ে চলে যাও। সরি ভাই। ওরা চলে যায়। এটা কি হলো? তুই কে যে ও এত ভয় পেল? কেউ না, এবার বাসায় চলো। এরপর আমরা চলে যাই আর বাসায় গিয়ে আগের মতোই সব শেষ করলাম। পরদিন ভার্সিটি যেতেই গেট দিয়ে ঢুকতেই দেখলাম রাকিবরা সবাই একসাথে মনমরা প্লাস রেগে বসে আছে। আমি ভাবলাম কি হয়েছে, আবার ওদের কাছে যেতেই রাকিব বলল, কি রে, এত দেরি কেন তোর? এমনি। চল, তোরা ক্লাসে যাবি না? যাব, তার আগে তোকে আমাদের একটা কথা বলতে হবে। কি কথা? তোর পরিচয় বলতে হবে। আমার পরিচয় মানে? মানে তুই কে, আগে কি ছিলি, যার জন্য তুই পুলিশের হাত থেকে বেঁচে গেলি, আবার কালকেও রনি তোকে দেখে ভয় পেয়েছে। আমি যদি এখন ওদের আমার পরিচয় বলি তাহলে ওরা আমাকে ভুল বুঝবে। পরে বলবো, এখন ক্লাসে চল। পরে না, এখন বল। বললাম তো পরে বলবো। না, তোকে এখনই বলতে হবে। তোরা এমন করছিস কেন? বললাম তো পরে বলবো। ওরা আর কিছু না বলে সবাই ক্লাসে চলে গেল। আমি তোদের কিভাবে আমার অতীতটা বলবো তাই ভেবে একটু কষ্ট পেলাম। তারপর আমিও ক্লাসে চলে গেলাম। গিয়ে দেখি ওরা যে যার মতো বসে রয়েছে। আমিও গিয়ে বসে পড়লাম, কিন্তু পুরো ক্লাসে ওরা আর কেউ আমার সাথে কথা বলল না, এমনকি ক্লাস শেষেও না। ওরা যে যার মতো চলে গেল। ওরা এখন ইগনোর করতেছে, এটা আমি বুঝলাম। আমিও বাসায় চলে আসলাম। তবে আরেকটা বিষয় খেয়াল করলাম ভার্সিটিতে, তা হলো আজ ক্লাসে সামিয়া ছিল না, তার মানে ও আজকে ভার্সিটি আসেনি। আরে আমি ওর কথা ভাবছি কেন? হ্যাঁ, আমি ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু ও আমাকে মানার জন্য মানুষ ডাকলো। এখন শুধুই ওর জন্য আমার যা আছে তা হলো ঘৃণা। হ্যাঁ, আমি ওকে ঘৃণা করি। এর পরের দিন ও ভার্সিটি গেলাম, গিয়ে দেখি ওরা সবাই একসাথে আড্ডা দিচ্ছে। আমি ওদের কাছে যেতেই, সবাই চল ক্লাসে। আমাকে দেখেও না দেখার ভান করলো। এরপর ওরা সবাই ক্লাসে চলে গেল। আমিও ক্লাসে আসলাম। আজও ওরা কেউ আমার সাথে কথা বলেনি, এমনকি আমি বলতে গেলেও ওরা বলে না, আমাকে পাশ কাটিয়ে চলে যায়। আজও দেখলাম সামিয়া ভার্সিটি আসেনি, তাতে আমার কি। এরপর বাসায় চলে আসলাম। এভাবেই 5 দিন চলে গেল। ওরা কেউ আমার সাথে কথা বলে না। এটা আমি আর নিতে পারছি না। রাকিবকে ফোন দিলাম, অনেকবার ফোন দেওয়ার পরও তুলতেছে না। পরে তুলল। কি হলো, ফোন দিচ্ছিস কেন? তোরা সবাই আমার সাথে এমন করছিস কেন? কেমন করেছি? প্লিজ, আমি আর নিতে পারছি না। আমরাও নিতে পারছি না। আমরা তোকে ফ্রেন্ড বানালাম আর তুই আমাদের পর ভাবিস? আমাদেরকে তোর পরিচয় বলতেও সমস্যা? আমার পরিচয় বললে তোরা আমায় মানতে পারবি না। দেখ, তুই আমাদের সবার ফ্রেন্ড। তোর অতীত যতই খারাপ হোক না কেন, আমরা তোর অতীত দেখে তোকে ফ্রেন্ড বানাইনি। তোরা সবাই আমার অতীত জানতে চাস তো? ঠিক আছে, কাল সবাইকে আসতে বলিস, আমি তোদের সব বলবো। ওকে, এখন রাখি। এরপর কথা শেষ করে ভাবতে লাগলাম ওদের কথাটা কিভাবে বলবো। আমার একটা কালো অতীত আছে যা ওরা মানতে পারবে না, কিন্তু আমার যে ওদের বলতেই হবে। এখানে আসার পর ওদেরই কাছে পাইছিলাম, তাই ওদের হারাতে পারবো না। যেভাবেই হোক ওদের বলতে হবে। এরপর দিন ভার্সিটি গেলাম, গিয়ে দেখলাম ওরা সবাই বসে আছে। সবাই ক্লাসে চল, ক্লাস শেষে তোদের আজকে সবকিছুই বলবো। তারপর ওদের নিয়ে ক্লাসে চলে গেলাম। আজ দেখি সামিয়া এসেছে, তবে আমাকে কিছুই বলেনি। অনেকদিন পর ভার্সিটি আসলো সামিয়া। ক্লাস শেষে সবাইকে নিয়ে ভার্সিটির পিছনে পুকুর পাড়ে চলে আসি। তোরা সবাই আমার অতীত জানতে চাস তো? তাহলে শোন। অতীতে চলে গেলাম। তখন আমি অনার্স 2য় বর্ষে। পড়ালেখায় অনেক ভালো ছিলাম, কিন্তু ওখানে গিয়ে আমি পড়ালেখা একদম ছেড়ে দেই আর সবসময় ঘোরাফেরা আর আড্ডা দিয়েই কাটাতাম। এভাবে চলতে চলতে আমি রাজনীতির দিকে ঝুঁকে পড়ি। আমি একটা গ্যাংও শুরু করি। ফ্যামিলির সবাই অনেক বাধা দেয়, তাও আমি শুনিনি। একটা সময় আমার গ্যাংটা এতটাই চলে যায় যে কারো কোনো ক্ষতি করতে পিছুপা হতাম না। সবসময় মারামারি, চাঁদাবাজি এসবই করতাম। আর সব জায়গায় আমাদের গ্যাংটা পরিচিত হয়ে যায়। কেউ আমাদের কোনো কাজে বাধা দিলে তারই অবস্থা খারাপ হতো, তাই কেউ সাহস করতো না আমাদের কিছু বলার। আর আমরা এটা ওটা খারাপ কাজ শুরু করে দেই। একটা সময় আমরা ড্রাগ সাপ্লায়ার
আর আরো যত খারাপ কাজ আছে সব করা শুরু করে দেই। কোনো গ্যাং ওই আমাদের সাথে টক্কর দেওয়ার সাহস পেত না। আর গ্যাংয়ের বস ছিলাম আমি। আমাকে সবাই এক নামেই চিনত। বাসার সবাই আমাকে অনেক বারণ করত, কিন্তু কারো কথাই শুনতাম না। একদিন আমার এক বন্ধু এসে বলল ও নাকি একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু মেয়েটার বিয়ে ঠিক হয়ে যায়, আর বিয়েও হয়ে যাচ্ছে। তাই আমি ভাবলাম যে মেয়েটাকে কিডন্যাপ করব। সেই অনুযায়ী ওই দিন রাতেই মেয়েটার বাসার সবার সামনেই, এমনকি বিয়ে বাড়ির সকল মানুষের সামনেই মেয়েটাকে কিডন্যাপ করি। তবে আমি জানতাম না যে এটাই আমার জীবনে একটা কাল হয়ে নামবে। এরপর মেয়েটাকে ওই ছেলেটা, মানে আমার বন্ধুর সাথে বিয়ে দিয়ে রাতে আমি বাসায় গিয়ে দেখলাম আব্বু ড্রয়িং রুমে বসে আছে। দেখেই মনে হচ্ছে অনেক রেগে আছে। আমি বাইরে গ্যাংস্টার হতে পারি, কিন্তু বাসায় আসলে আমার সব সাহস শেষ হয়ে যায়। কারণ আমি আমার আব্বু আম্মু আর আমার বোন মিতুকে অনেক ভালোবাসি। আব্বু রেগে আছে দেখে ভাবলাম আব্বুর আবার কি হয়েছে। আমিও কিছু না বলে আমার রুমের দিকে চলে যেতে যাব, ঠিক তখনই আব্বু আমাকে ডাক দিল। আমি আব্বুর সামনে গেলাম ভয়ে ভয়ে। আব্বু কি হয়েছে? এটা বলতেই আমার গালে একটা থাপ্পড় পড়ল। আমি গালে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখি না, আব্বু মারে নাই। তাহলে কে মারলো? পাশে দেখলাম আম্মু। আম্মুই আমাকে থাপ্পড় মারলো। ব্যথার চেয়ে বুকের আঘাত আরো বেশি লাগলো, কারণ আম্মু কোনো দিন আমাকে মারা তো দূরে থাক, কোনোদিন বকাও দেয়নি। আব্বু বকা দিলেও আম্মুর জন্য পেরে উঠতো না, আর আজ আম্মুই আমাকে থাপ্পড় দিল। আমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ল। আম্মুর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বললাম, আম্মু তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম, তোকে আরো মারা উচিত। কেন আম্মু, আমি কি করলাম? কি করেছিস তুই? তোকে আমার ছেলে বলতে লজ্জা লাগতেছে। আব্বু প্লিজ ওভাবে বলো না। আমি কি করলাম? কি করিসনি তুই সেটাই বল। তুই এতদিন মারপিট করেছিস, খারাপ কাজ করেছিস, তা আমরা জানতাম না, কিন্তু আজ নিজের চোখে দেখলাম। তোর নামে আমাকে অনেকে অনেক কিছুই বলতো, কিন্তু আমি তোর উপর বিশ্বাস ছিল যে আমার ছেলে এগুলো কোনো দিনও করতে পারে না, আর তুই আজ আমাদের বিশ্বাসের এই মূল্য দিলি। তুই আজকে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আব্বু তোমাদের ছেড়ে আমি কোথায় যাব? আমার কোনো ছেলে নেই, আমার ছেলে আমাদের কাছে মারা গেছে। আব্বু তুমি এসব কি বলছো? আম্মু তুমি কিছু বলছো না কেন? আম্মু কিছুই বলছে না, শুধুই কান্না করে যাচ্ছে। ভাইয়া তুই কাজটা ঠিক করিসনি। কি খারাপ কাজ করলাম আমি? এখন সাধু সাজা হচ্ছে তাই না? তুই কিছুই জানিস না। তুই আজকে আমার বন্ধুর মেয়েকে উঠিয়ে নিয়ে যাসনি তার বিয়ের আসর থেকে। আব্বু ও একটা ছেলেকে ভালোবাসে, আর ছেলেটাও মেয়েটাকে ভালোবাসে। চুপ, একটা কথাও বলবি না। কিসের ভালোবাসা? তুই জানিস তোর জন্য মেয়েটার বাবা স্টক করেছে, আর শুধু তোর জন্য আমি আমার বন্ধুর নজরে সারা জীবনের জন্য ছোট হয়ে গেলাম। আব্বু মেয়েটা ছেলেটাকে ছাড়া বাঁচবে না, আর ছেলেটাও থাকতে পারবে না, আর মেয়েটা ওর কাছে সুখেই থাকবে। চুপ, একদম চুপ। তোর কাছে আমি কিছুই জানতে চাই না। তুই এখন আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আমি আম্মু আর মিতুর দিকে তাকালাম, ওরা শুধু কেঁদেই যাচ্ছে। আম্মু আমাকে মাফ করে দিও, কিন্তু এটা জেনে রাখো আমি কাজটা খারাপ করিনি। ওরা এই কাজে সুখেই থাকবে, কিন্তু তোমরা আমাকে বুঝলে না। মিতুর কাছে গিয়ে পারলে তোর এই খারাপ ভাইটাকে মাফ করে দিস। শেষবারের মতো একটা চিমটি দিবি না। ও আমার সাথে শেষবারের মতো দুষ্টুমি করলো না। ওরা কাঁদতেছে। বের হওয়ার আগে দেখলাম আব্বুর চোখেও পানি, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আজ আমার জন্যই সবার চোখে পানি, আমার কাজের জন্যই আজ আমাকে সবাইকে ছেড়ে চলে যেতে হচ্ছে। যাওয়ার আগে আব্বু বলল, কখনো যদি নিজেকে বদলিয়ে ভালো হয়ে যেতে পারি এবং নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হতে পারি, তাহলেই বাসায় ফিরে যেতে পারবো। কথাটা আমার বুকে তীরের মতো বিঁধে বাসা থেকে বের হয়ে শপথ করলাম নিজেকে বদলাবই আমি। আমাকে বদলাতে পারতেই হবে। এসব ভাবতে ভাবতে আমার বন্ধু তুহিনের বাসায় গেলাম। ওর বাসায় গিয়ে সোজা ওর রুমে গিয়ে বসলাম। তুহিন আমার কাছে এসেই, কিরে মামা কি হলো তোর? মন খারাপ নাকি? আমি ওকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। ও তো অবাক যে আমি কোনোদিন কান্না করিনি, সে আমি এত কাঁদতেছি। ওকে জড়িয়ে ধরেই বললাম, আমার সাথে কেন এমন হলো বলতে পারবি? কি হলো তা তো বলবি। যাদের ছাড়া থাকতেই পারি না, তাদের ছাড়া কিভাবে থাকবো? আগে তুই বস, এই নে পানি খা। আমি বসলাম। এবার বল কি হয়েছে। তারপর ওকে সব বললাম। আঙ্কেল আন্টি মনে হয় রাগের মাথা এইসব বলেছে, তুই চিন্তা করিস না।
কয়েকদিন এখানে থেকে যা, তারপর বাসায় ফিরে যাস, দেখবি সব ঠিক হয়ে যাবে। না, আমি আর বাসায় যাব না। মানে? আমি এখন আর বাসায় যাব না, আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, তারপর বাসায় যাব। কি বলছিস তুই? পাগল হয়ে গেছিস? না, পাগল হইনি, আমি যেটা বলছি সেটাই করব। তুই ভেবে বলছিস তো? এখন আমি ঢাকায় চলে যাব, ওখানে কোনো ভার্সিটিতে ভর্তি হয়ে আবার পড়াশোনা করব। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস। তুই সব ব্যবস্থা করে দে। ঠিক আছে। এর পরের দিন ওকে নিয়ে বাস স্টেশনে চলে আসি। ওখানে তোর জন্য একটা বাসা ঠিক করে দিয়েছি আর তোর অ্যাকাউন্টে টাকা দিয়ে দিছি। ধন্যবাদ দোস্ত, এটা বলে ওকে জড়িয়ে ধরি। শুধু ধন্যবাদ না, তোকে ওখানে গিয়ে প্রতিষ্ঠিত হতে হবে। আর এই নে তোর বাসের টিকিট আর বাসাটার ঠিকানা। এরপর ওর থেকে বিদায় নিয়ে বরিশাল থেকে এখানে চলে আসি। আমার চিরচেনা শহরটাকে বিদায় দিয়ে ওদের দিকে তাকিয়ে দেখলাম ওদের সবার চোখ ঝলমল করছে। আমায় মাফ করে দিস তোরা, এটা বলে ওখান থেকে চলে আসতে যাব, ঠিক তখনই রাকিব এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কোথায় যাচ্ছিস আমাদের ছেড়ে? আমার মতো একজন খারাপ ছেলেকে তোরা বন্ধু হিসেবে রাখতে পারবি? দেখ, তুই আমাদের বন্ধু, অতীত হলো অতীত, আর কোনোদিন যদি এরকম কথা বলিস তাহলে তোকে খুন করে ফেলবো। আমাদের মাফ করে দিস, আমরা তোকে ফুল বুঝে কষ্ট দিয়েছি। আমাদের মাফ করে দিস ভাই, আর তুই তো স্বপ্ন পূরণ করবি, আমরা তোর সাথে আছি। আরে তোরা মাপ চাচ্ছিস কেন? তোরাই আমার সব। রাকিব, রিফাত, রাব্বি সবাই মিলে আমাকে জড়িয়ে ধরে। আজ মনে হচ্ছে আমি আর একা নই, আমার একটা পরিবার চলে গেছে, আর আল্লাহ আমায় আরেকটা পরিবার দিয়েছে। ওদেরকে নিয়ে আর ভাবিস না, এখন থেকে তুই সব সময় আমাদের সবাইকে বাসে পাবি। তোদের সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন ক্লাসে চল। ও, ভুলে গেছিলাম, সামিয়া আজ তোর কথা জিজ্ঞেস করেছিল তুই আসার আগে। কেন? জানি না। আচ্ছা চল। এরপর যখন ক্লাসের দিকে যাব ঠিক তখনই দেখলাম সামিয়া। যখনই আমরা ক্লাসের দিকে যাওয়া শুরু করতে যাব ঠিক তখনই দেখলাম সামিয়া আমাদের ঠিক পেছনে একটা গাছের পাশে দাঁড়িয়ে আছে। আর অবাক করা বিষয় হলো ওর চোখে পানি। আমরা ওর দিকে তাকাতেই ও কান্না করতে করতে চলে যায়, কিছু বলার সুযোগও দেয়নি। এটা কি হলো? কিছুই বুঝতেছি না। ও এখানে কখন আসলো? আরে কখন আসলাম এটা বাদ দে, প্রধান কথা হলো ওর চোখে পানি কেন? কিছুই বুঝতেছি না। ওদের সবার মাথায় একটাই প্রশ্ন, ও এখানে কখন আসলো, আর এসে থাকলেও ও কান্না করতেছে কেন? আচ্ছা বাদ দে ওর কথা, হয়তো আবার নতুন কোনো ষড়যন্ত্র করতে এসেছিল। না রে, ওর চোখে অন্য কিছু দেখলাম। মানে? না, কিছু না, ক্লাসে চল। এরপর ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে দেখি ও এখনো কান্না করতেছে, আর আমরা ভিতরে ঢুকতেই আমাদের দেখে ক্লাস থেকে চলে গেল। আর অবাক হওয়ার বিষয়, ও আর ক্লাসেই আসেনি, তার মানে ও বাসায় চলে গেল। আরে আজব, আমি ওর কথা ভাবতেছি কেন? হ্যাঁ, এক সময় ওকে ভালোবাসতাম, কিন্তু এখন ওকে শুধু ঘৃণা করি। হয়তো পুকুর পাড়ে গিয়েছিল আবার আমাকে কোনোভাবে শায়েস্তা করতে। এখন পাঠকগণ, আপনারা কি ভাবতেছেন সামিয়া ওখানে কেন গেল? তাহলে আপনাদের বিষয়টি পরিষ্কার করে দেই। শাকিলরা যখন একসাথে ক্লাস থেকে বের হয়েছিল তখন সামিয়া ও ওদের পিছনে চলে আসে। ওর মাথায় ছিল কিভাবে ওকে শায়েস্তা করতে চাই সেটা দেখা, কারণ ও বুঝতে পেরেছে যে গুন্ডা দিয়ে ওকে কিছু করা যাবে না। কারণ ওই দিন ও দেখেছে এত বড় একজন গ্যাংস্টার পর্যন্ত ওকে কত ভয় পায়। কিন্তু ও যখন ওদের পিছনে আসে তখন শাকিলের অতীতের বলা কতগুলো সব শুনে আর নিজেই ভাবে ও একজন মানুষের কত বড় ক্ষতি করেছিল, আর নিজের অজান্তেই চোখে পানি চলে আসে। আর ঠিক তখনই শাকিল ওকে দেখে ফেলে, তাই ও বিষয়টি লুকানোর জন্য ক্লাসে চলে আসে। কিন্তু আজ কেন জানি তার চোখের পানি কোনোভাবেই বাধা মানতেছে না, তাই ও ক্লাস থেকে চলে আসে বাসায়। বাসায় এসে নিজের রুমে এসে কান্না করতেছে। সামিয়ার মা তো অনেক চিন্তা করতেছে, কারণ তিনি মেয়ের এরকম ব্যবহারের সাথে পরিচিত না। তার মেয়ে সবসময় হাসি খুশি থাকে। আজ তার কি হলো? তিনি তাড়াতাড়ি সামিয়ার বাবাকে ফোন করে বাসায় আসতে বলে সামিয়ার বাবা বাসায় আসলে, দেখ তো মেয়েটার কি হলো। কেন, কি হয়েছে ইয়াসমিন? জানি না, সে ভার্সিটি থেকে আসার পর থেকেই দরজা বন্ধ করে রেখেছে। খাওয়ার জন্য ডাকলাম, তাও আসলো না, আর আজ তাড়াতাড়ি বাসায় চলে আসলো। দেখ না আমার মেয়েটার কি হলো, ও তো এরকম করে না কখনো। তুমি চিন্তা করো না তো ইয়াসমিন, হয়তো মন খারাপ, দাও আমি দেখতেছি। এরপর তারা সামিয়ার রুমের দরজার সামনে যায়। কি হলো, আমার প্রিন্সেস খাবার খায়নি কেন, আর দরজা খুলতেছে না কেন? আমার ভালো লাগতেছে না আব্বু।
ঠিক আছে প্রিন্সেস, এখন বাইরে আস আর আমরা সবাই একসাথে খাবো। সামিয়া বাইরে আসে কারণ সে কখনো তার বাবার কথা ফেলতে পারে না, কারণ সে তার বাবাকে অনেক ভালোবাসে। কি হলো প্রিন্সেস, তোমার চোখ ফুলে গেছে কেন? কান্না করছো নাকি? না আব্বু, এমনি চোখে কি যেন পড়ছিল। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে আসো। সামিয়া ফ্রেশ হতে চলে যায়। কি হলো বলো তো? মেয়েটার আমি স্পষ্ট বুঝতে পারছি ও কান্না করছে, কিন্তু কেন? আমিও ঠিক বুঝতে পারছি না। আচ্ছা চিন্তা করো না, সময় হলে ও নিজেই বলবে। এখন যাও, খাবার বাড়ো। আর এদিকে আমি চিন্তা করতেছি সামিয়ার হঠাৎ কি হলো, হঠাৎ এরকম আচরণে তো কিছুই বুঝলাম না। আচ্ছা পরে জানা যাবে। এসব ভেবেই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন ভার্সিটি গিয়ে দেখলাম রাকিব আর সবাই আগেই চলে এসেছে। আমি যেতেই, কি রে তোর এত দেরি হলো কেন? এমনি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল একটু। তো রাতে কি চুরি করতে গেছিস নাকি? হ্যাঁ, তোদের বাসায় চুরি করছিলাম। এসব বলে হাসাহাসি করতেছি, তখন খেয়াল করলাম সামিয়া আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। খেয়াল করলাম সেই তাকানোতে কোনো ক্ষোভ, কোনো রাগ নাই, একদম নিস্তেজ। হঠাৎ ওর এত পরিবর্তন কিভাবে এলো এসব ভাবতেছি, তখনই কেউ একজন আমাকে ধাক্কা দিল। তাই ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলাম। সামনে তাকালাম, দেখি সুমাইয়া আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। কি হলো, ধাক্কা দিলি কেন? দেখ মহাশয় কি বলে, তোকে সেই কখন থেকে ডেকে যাচ্ছি, তোর কোনো হুঁশ নাই, তাই ধাক্কা দিলাম। ও, তো তুই ছিলি কোথায় আর ওইদিকে কি দেখছিলি? কোন দিকে? এমন ভাব করতেছে যেন আমরা দেখিনি। মানে ওইদিকে কি দেখছিলি? আমি ওইদিকে তাকিয়ে দেখি সামিয়া মাথা নিচু করে আছে। কি দেখব, আর এমনি তাকিয়ে একটা কথা চিন্তা করছিলাম। আমরা তো অন্য কিছু গন্ধ পাচ্ছি মামা। তোদের যা ইচ্ছা ভাব, এখন ক্লাসে চল। চল। এরপর ওদের নিয়ে ক্লাসে চলে আসলাম। ক্লাস করতেছি এমন সময় সামিয়ার দিকে তাকিয়ে দেখলাম ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। যতবারই ওর দিকে তাকাই দেখি ও আমার দিকে তাকিয়ে আছে। এটা কি হচ্ছে? ও আমার দিকে তাকিয়ে আছে কেন? আগে তাকানোর মতো ক্ষোভ নিয়ে না, কেমন একটা অসহায় ভাব নিয়ে তাকিয়ে আছে। কোনো মতে ক্লাস করলাম। ক্লাস শেষে সবাইকে নিয়ে বাইরে চলে আসলাম। তারপর সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে শুয়ে শুয়ে আব্বু আম্মুদের কথা ভাবতেছি। আজ কতদিন তাদের দেখিনি, কতদিন আম্মুর হাতে রান্না খাইনি, কতদিন আব্বুর বকা খাইনি, কতদিন মিতুর সাথে দুষ্টুমি করতে পারি না। এসব ভাবতেই চোখ ভিজে উঠল। না জানি তারা এখন কেমন আছে, হয়তো ভালোই থাকবে। আমার মতো একজন খারাপ ছেড়ে চলে এসেছে, ওদের ছেড়ে তারা তো ভালোই থাকবে। এসব ভেবে কান্না আসতেছে। যাই হোক না কেন, নিজেকে প্রতিষ্ঠা করার আগে ওদের সামনে যাব না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমাই গেলাম বুঝতে পারিনি। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বই নিয়ে বসলাম। অন্যদিকে সামিয়া বাসায় এসে শাকিলের ব্যাপারে ভাবতে থাকে। মনে মনে বলে, শাকিল কি আমাকে মাফ করবে? হয়তো করবে না। আমি ওর সাথে যা করেছি তারপর মাফ পাওয়া সহজ নয়, কিন্তু আমি ওর থেকে আদায় করেই ছাড়বো। এসব ভাবতে ভাবতে ঘুমাই পড়ি। পরের দিন আমি রেডি হয়ে ভার্সিটি চলে গেলাম। আমি যখনই ভার্সিটির ভিতরে ঢুকতে যাব ঠিক তখনই সামিয়া আমার সামনে আসলো। আমি ভাবলাম সামিয়া আবার কি করে, আল্লাহ জানে, যে ডেঞ্জারাস মেয়ে। তাই মনে মনে প্রিপারেশন নিচ্ছি ওর কথার উত্তর দিতে। কিন্তু ও আমার সব প্রিপারেশনে পানি ঢেলে দিয়ে যা বলল তাতে আমি অবাক না হয়ে পারলাম না। হাসবো নাকি কাঁদবো কিছুই বুঝলাম না। আপনারা কি ভাবছেন? সামিয়া কি বলল? সামিয়া বলল, শাকিল, তোমার সাথে আমার কিছু কথা আছে। এটা কি হলো? সামিয়া আজ এত ভালো হলো কিভাবে? আবার আমাকে তুমি করেও বলছে, ঘটনা কি? আর এত শান্তভাবে কথা বলছে কেন? নাকি আবার নতুন কোনো ফোনতি? ঠিক তখন সামিয়ার ডাকে ভাবনায় ছেদ পড়ল। কি হলো, এত কি ভাবছো? আমি আবারও অবাক হলাম, ওর দিকে তাকালাম। কি হলো, কোনো কথা বলছো না কেন? আর এভাবে কি দেখছো? আমি এবার বললাম, আপনার শরীর ঠিক আছে তো? কেন, আমার শরীর খারাপ হবে কেন? আজ কথা বলার ধরন অন্যরকম, তাই বললাম। কি হলো, কি বিড়বিড় করছো? কিছু না। তোমাকে আমার কিছু কথা বলার ছিল। আমার মতো ছোট লোকের সাথে আপনার কি কথা থাকতে পারে? প্লিজ আমাকে আর লজ্জা দিও না। আরে লজ্জা কেন দিব, সত্যিটাই তো বললাম। আমি কিভাবে বলবো বুঝতেছি না। আমার মতো ছোট লোকের সাথে আপনার কথা থাকতে পারে না। আমি চললাম। আমি জানি যে আমি তোমার সাথে যা করেছি তা ক্ষমা পাওয়ার যোগ্য না, তাও আমি অনেক অনুতপ্ত। প্লিজ আমাকে মাফ করে দাও। আরে কি করছেন? আমার মতো ছোট লোকের কাছে মাপ চাচ্ছেন কেন?
শাকিল প্লিজ, তুমি আর এসব বলে আমাকে লজ্জা দিও না। আমি সত্যিই অনেক দুঃখিত আমার কাজের জন্য। বললাম তো আমি ছোট লোক, আপনার উপর কিভাবে আমি রাগ করব। প্লিজ আমাকে মাফ করে দাও। এর মাঝেই সামিয়ার ফ্রেন্ডরা চলে আসে। কি রে সামিয়া, তুই এই ছোট লোকটার কাছে মাপ চাচ্ছিস কেন? কি মনে করছেন আমাকে থাপ্পড় মেরেছে? না, এবার আমাকে না, ওর ওই ফ্রেন্ডকে থাপ্পড় মেরেছে। সবারই কাজে অবাক। সামিয়া, তুই আমাকে থাপ্পড় মারলি? হ্যাঁ মারলাম, আর কোনোদিন যদি ওকে এসব বলতে শুনি তাহলে আরো বেশি শাস্তি পাবি। তুই ওর জন্য আমাকে মারতে পারলি? মারলাম। এখন এখান থেকে যা, না হয় আরো খাবি। এরপর ওর ফ্রেন্ডরা আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। প্লিজ শাকিল, ওর কথায় কিছু মনে করো না। এবার বলো আমায় মাফ করেছো কিনা। আমি ভাবলাম এই মেয়েটাকে যতক্ষণ বলবো না মাফ করেছি ততক্ষণ বিরক্ত করবে, তাই বললাম আচ্ছা যান, মাফ করলাম। সত্যি? এরপর সামিয়া কিছু বলতে যাবে তখন তাকে থামিয়ে দিয়ে বললাম আমার ক্লাস আছে, যেতে হবে। এটা বলে আর কিছু বলতে না দিয়ে ওর সামনে থেকে রাকিবদের কাছে চলে আসি। কি রে, কি বললো এতক্ষণ তোকে? আবার দেখলাম ওর বান্ধবীকে থাপ্পড়ও মারলো। কি হলো ওখানে? আরে কিছু না। ওই সামিয়ার আবার কি হলো? হঠাৎ বদলে গেল কেন? আর আমার কাছে মাপ চাচ্ছে কেন? আর মাফ করে দেওয়াতে এত খুশির কি আছে? আর ওর বান্ধবীকেও থাপ্পড় মারলো কেন? আল্লাহই ভালো জানে মেয়েটার মাথায় আবার কি চলছে। এসব ভাবছি তখন রাকিবের ডাকে ভাবনায় ছেদ পড়ল। কিরে, এত কি ভাবছিস তুই? কিছু না। চল ক্লাসে চল। চল। এরপর ওদের নিয়ে ক্লাসে চলে আসলাম। ক্লাস করতে গিয়ে পড়লাম আরেক ঝামেলায়। সামিয়া মেয়েটা আমার দিকে বারবার তাকিয়ে থাকছে। যখনই ওর দিকে তাকাই দেখি ও তাকায় আছে। কোনো মতে ক্লাস শেষ করলাম। ক্লাস শেষে বাইরে এসে ভাবতেছি মেয়েটার আবার কি হলো, এমন আচরণ করতেছে কেন? এসব ভাবতেছি ঠিক তখনই সামিয়া আমার সামনে চলে আসে। কি ভাবছো এত? তা আপনাকে বলতে বাধ্য নই। ও আচ্ছা, চলো ওখানে বসি। আপনার সাথে কেন বসবো? আর একবার আপনি বললে নাক ফাটিয়ে দেব। নাকটা কি আপনার বাবার সম্পত্তি যে পাঠিয়ে দিবেন? আচ্ছা একটু বসো না প্লিজ। আমি দেখলাম মেয়েটা নাছোড়বান্দা, আর বাসায় যেতেও আরো দেরি আছে, তাই ভাবলাম বসলে অসুবিধা নাই, তাই ওর সাথে বসলাম। ওদিকে আমার দিকে ঘেঁষে বসতেছে, তাই আমিও একটু দূরে বসলাম। জানো শাকিল, আমি কেন এরকম আচরণ করি সবার সাথে? না বললে জানবো কেমনে? তোমাকে আজ সব বলবো। আমার যখন বয়স 6 বছর তখন আমার আম্মু বাসা থেকে চলে যায়। কোথায় গেছে কেউ জানে না। তারপর আমার জন্য আব্বু আমার আন্টিকে বিয়ে করে, কিন্তু আমাকে তেমন শাসন করে না, কারণ আমি নাকি কষ্ট পাবো, যা তারা চায় না। শাসন করার মতো কেউ ছিল না। আব্বুও কাজের জন্য তেমন সময় দিতে পারতো না, তাই কারো শাসন পাইনি, তাই এতটা বিগড়ে গেলাম। আপনি এসব আমাকে বলতেছেন কেন? তুমি তো আমার সব। কি বললেন বুঝলাম না। কিছু না। আচ্ছা বাসায় যাব। আচ্ছা যাও, তার আগে তোমার নাম্বারটা দাও। কেন? এই এত কথা বলো কেন? যা বললাম তাই দাও। আচ্ছা নেন, 018। আচ্ছা এবার যাও, ভালো থেকো। এরপর চলে আসলাম। এর আগামাথা কিছুই বুঝতেছি না, ওরে আচরণ কেন হঠাৎ। এরপর রাকিবের কাছে গেলাম। কিরে বাসায় যাবি না? যাব। তার আগে বল, ওর সাথে এতক্ষণ কি করছিলি? কিছু না, বাদ দে। এরপর ওকে নিয়ে চলে আসলাম। রাতে বসে আছি, এমন সময় আননোন নাম্বার থেকে কল আসলো। প্রথম কয়েকবার কেটে দিলাম, তাও করতেছে, তাই রিসিভ করলাম। ফোন রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠলো, ওই তোমার সমস্যা কি? এতবার ফোন দেওয়ার পরও রিসিভ করছো না কেন? আননোন নাম্বার, তাই রিসিভ করিনি। কে আপনি? ও তাই বলে এতবার কল দেওয়ার পরও রিসিভ করবে না? আচ্ছা বাদ দাও, খাবার খেয়েছো? আশ্চর্য, তা আমি আপনাকে বলতে যাব কেন? সত্যি আমাকে চিনতে পারোনি? না। সত্যিই চিনতে পারছো না? আরে এক কথা কয়বার বলবো, আপনাকে আমি চিনতে পারিনি। ঢং না করে পরিচয় বলেন। বাহ বাহ, ভাব কত। কি বললেন? কিছু না, আমি সামিয়া। কোন সামিয়া? ওই শালা, তুই কয়টা সামিয়াকে চিনিস? আপনি কোন সামিয়া তাই বলেন। আজ সকালে নাম্বার নিলাম আর এখনই ভুলে গেলি? ও আপনি? এবার চিনলে? কিন্তু আপনি এই সময় ফোন দিলেন কেন? কেন, ফোন দেওয়া যাবে না? না যাবে না, এটা বলেই ফোন কেটে দিলাম। আর কিছু বলার সুযোগ দিলাম না। এরপর আরো অনেক ফোন দিল। আমি মোবাইলটা সাইলেন্ট করে ঘুমায় পড়লাম। সকালে একটু দেরিতে ঘুম থেকে উঠলাম। তারপর ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম নিচে। সুপ্রিয়া আন্টি কেমন আছেন? ভালো বাবা, তুমি কেমন আছো?
ভালো আন্টি। বসো, নাস্তা দিচ্ছি। আন্টি আপনি খেয়েছেন? আগে তুমি খেয়ে নাও। আরে বসেন, একসাথে খাবো। তারপর আন্টিকে নিয়ে খেতে বসলাম। আন্টি আজকে মর্জিনা খালা আমাদের কাজের বউ আসেনি? না, এখনো আসেনি। আপনাদের মনে হয়তো ইতিমধ্যে প্রশ্ন জেগেছে যে ইনি আমার কি রকম আন্টি হন। তাহলে আপনাদের ক্লিয়ার করে দেই, ইনি হলেন এমন একজন মহিলা যার কোনো মহিলা নাই। এতদিন একটা বেসরকারি সংস্থায় কাজ করেছেন। সেই দিন বাসা থেকে চলে আসার সময় ইনাকে স্টেশনের ওখানে কান্না করতে দেখে ওনার কাছে যাই। তারপর জানতে পারলাম তিনি একটা সংস্থায় কাজ করেন, কিন্তু কোনো কারণে তার চাকরিটা চলে যায়। আর এখন তার যাওয়ার আর কোনো জায়গা নাই। তাই আমি আসার সময় আমার সাথে নিয়ে আসি। তিনি আমায় তার ছেলের মতোই ভালোবাসেন। আসলে আমিও এই কদিনে ওনাকে অনেক ভালোবেসে ফেলেছি। একদম আমার মায়ের মতো তিনি। এখানে বাসার অনেক ছোটখাটো কাজ করেন তিনি। তার যাতে কষ্ট না হয় তাই একটা কাজের বুয়া রাখি। তিনি অনেক বারণ করেছেন, সব নাকি তিনি একাই করতে পারবেন, কিন্তু আমি জোর করেই রাখি। আসল কথা হলো আমি ইনাকেই এখন মায়ের মতো ভালোবাসি, আর আন্টি আমাকে ছেলের মতো ভালোবাসে। আন্টিকে আমি আমার ব্যাপারে সব বলেছি। তাই বাবা, তুমি আজ ভার্সিটি যাবে না? একটু বেলা করে ঘুম থেকে উঠেছো যে? না আন্টি, আজ যাব না। সে কি, কেন? এখানে আসার পর থেকে আপনি বাসা থেকে বের হননি, আর আমিও আপনাকে তেমন সময় দিতে পারিনি। তাই আজ সারাদিন আপনাকে নিয়ে ঘুরবো আর শপিং করতে যাব আপনার জন্য। তাই বলে পড়া বাদ দিয়ে? আন্টি আজ তেমন গুরুত্বপূর্ণ ক্লাস নাই, তাই আজ সারাদিন আপনার সাথেই থাকবো। আপনি কিন্তু না করতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, তা হবে, কিন্তু শপিং কেন? আমার তো কাপড় আছে। তো কি হয়েছে, প্লিজ আপনি না করবেন না। এখানে আসার পর থেকে আপনি কিছুই কিনেননি, আর যদি না কিনেন তাহলে মনে করব আপনি আমাকে একটু ভালোবাসেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বের হব। এবার খুশি তো? অনেক থ্যাংক ইউ আন্টি। পাগল একটা। আসলে আমি আন্টির মাঝে আমার আম্মুকে খুঁজে পাই, একদম আমার মায়ের মতো। তারা তো আমায় বের করে দিয়েছে। আমি প্রতিষ্ঠিত হওয়ার আগে আর তাদের কাছে যেতে পারবো না। এসব ভাবতেই চোখে পানি চলে আসলো। কি হলো বাবা, তুমি কাঁদছো কেন? আর কি ভাবছো? আন্টি আমার কপাল যে খুব খারাপ। আমার বাবা মা আমায় বাসা থেকে বের করে দিল। আজ 2 মাস তাদের দেখতে পাইনি। চিন্তা করো না বাবা, আমি তো আছি। আর দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। আন্টি কেন তারা আমাকে বোঝার চেষ্টা করলো না? তুমি মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। আমি নিজেকে সামলিয়ে নিয়ে, আন্টি আপনি যান, রেডি হয়ে আসেন। আমিও রেডি হচ্ছি। যাও। তারপর রেডি হয়ে আন্টিকে নিয়ে বের হলাম। আন্টিকে নিয়ে অনেক ঘুরলাম, পার্কে বসে গল্প করা, সাথে বাদাম খাওয়া, এভাবে দুপুর পর্যন্ত ঘুরলাম। তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবার খেলাম। খাওয়া দাওয়ার পর আন্টিকে নিয়ে শপিং মলে গেলাম, আর আন্টির জন্য অনেক কিছু কিনলাম। আন্টিও আমার জন্য কিনলো, আর কাজের বুয়ার জন্য কাপড় নিল। আন্টির এসব ব্যবহারে আমি সবসময় মুগ্ধ হয়ে যাই। তিনি কাজের বুয়ার কথা বলেননি, তার সব কাজে আমার ভালো লাগে। শপিং শেষে আন্টি বলল, আমার জন্য এত কিছু নেওয়ার কি দরকার ছিল? আমি আমার আন্টির জন্য নিলাম তো কি হয়েছে? আচ্ছা থাক, আর অভিমান করতে হবে না, এবার বাসায় চলো। আপনি একটু দাঁড়ান, আমি রাকিবের কাছে একটা ফোন করে আসি। আচ্ছা যাও। তারপর আমি ওখান থেকে একটা নীরব জায়গায় আসলাম। ফোন বের করতেই আমি অবাক, 50+ মিসড কল, আর সবই সামিয়ার নম্বর থেকে। এই মেয়েটা পাগল নাকি? এত কল দেওয়ার মানে কি? আর ফোন সাইলেন্ট থাকায় আমিও জানতে পারিনি। আর ঠিক তখনই রাকিব ফোন দিল, আমি রিসিভ করলাম। ওই কই তুই, ফোন দিচ্ছি পিক করিস না কেন? আর ভার্সিটি আসলি না কেন আজকে? আমি শপিং এ এসেছি আন্টিকে নিয়ে, আর মোবাইল সাইলেন্ট থাকায় জানতে পারিনি। কোন আন্টি? এটা বললো কারণ ওরা জানে এখানে আমার কেউ নাই, আর আন্টির ব্যাপারে ওদের কিছু বলিনি। পরে সব বলবো তোকে। এখন কেন ফোন দিয়েছিস বল? তুই শালা ওখানে শপিং করিস, আর সামিয়া তোর কথা জিজ্ঞেস করতে করতে আমাদের মাথা খাচ্ছে। আমার কথা জিজ্ঞেস করছে কেন? তুই জেনে নিস। আর সামিয়া আমাদের থেকে তোর বাসার ঠিকানা নিয়ে চলে গেল। তুই ওকে আমার বাসার ঠিকানা দিলি কেন? আর কিছুই করার ছিল না। আচ্ছা রাখ, পরে কথা হবে। এরপর ফোন কাটতে দেখি সামিয়া আমার দিকে আসছে, তাও আবার রাগী লোক নিয়ে। এটা কি আমি ভুল দেখছি? ও এখানে কি করবে? চোখ ভালো করে কষলে আবার তাকালাম, না ঠিকই তো, এটা সামিয়া। কিন্তু ও কিভাবে জানলো আমি এখানে? সামিয়া আমার কাছে এসেই বলল, ওই তোমার সমস্যা কি? আমার সমস্যা হবে কেন? তাহলে ভার্সিটি যাওনি কেন? দেখতেই পাচ্ছ কেন যাইনি। আমি ভার্সিটি গিয়ে দেখলাম তুমি নাই,
তোমার ফ্রেন্ডদের কাছেও জিজ্ঞেস করলাম, তারা অনেকে জানে না। তারপর তোমার ঠিকানা নিয়ে তোমার বাসায় গিয়ে দেখলাম এখানেও নাই। তারপর কাজের বুয়া থেকে জেনে এখানে চলে আসলাম, আর এখানেই দেখি মহারাজ শপিং করে, আর এদিকে আমি টেনশনে মরতেছি। কথাগুলো এক নাগাড়ে বলল সামিয়া, আর আমি তার দিকে হাবলার মতো চেয়ে আছি। কি বলবো কিছুই বুঝতেছি না। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, ওই এভাবে হাবলার মতো কি দেখছো? কিছু না, একটা জিনিস বুঝলাম না। কি জিনিস? আপনি আমাকে এত খুঁজছেন কেন, আর আমাকে নিয়ে এত টেনশন কেন? ওটা তোমার মতো হাবলা বুঝবে না। কি বললেন? কিছু না। আমি আর সামিয়া কথা বলছি, এমন সময় আন্টি আমাদের সামনে আসলো। এসে আমাকে বলল, শাকিল বাবা, মেয়েটা কে? আন্টি, ও হলো সামিয়া, আমার ক্লাসমেট। সামিয়ার নামটা শুনেই সুফিয়া বেগমের বুকে একটা মোচড় দিয়ে ওঠে, কিন্তু তিনি তা বাইরে প্রকাশ করলেন না। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মা? ভালো আন্টি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শাকিল বাবার মতো একটা ছেলে থাকতে খারাপ কিভাবে থাকি? আন্টি, আপনি এই হাদারামটাকে ভালো বলছেন? কেন মা, কি করেছে শাকিল? আন্টি, এই হাদারামটা আমাকে থাপ্পড় মেরেছিল। কি বলো মা, শাকিল তোমাকে থাপ্পড় মেরেছে? শুধু থাপ্পড় মানেনি, আমাকে আরো অনেক অপমান করেছে। এই তো দেখেন, আজ আমি এতক্ষণ ফোন দেওয়ার পরেও ফোন ধরেনি। কি শাকিল, ফোন ধরনি কেন? আমি সামিয়ার দিকে তাকালাম, দেখি ও একটু একটু হাসছে। আসলে আন্টি, ফোনটা সাইলেন্ট করা ছিল, তাই বুঝতে পারিনি। এরপর সামিয়া আমার নামে আরও প্যাচ লাগানো শুরু করে। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনছি। কি করব বলেন, আমার যে আর কিছুই করার নাই। দোষ কার? আর এই মেয়েটা প্যাচ লাগায় কার নামে? অনেকক্ষণ এইভাবে চলার পর আমি সামিয়ার দিকে তাকিয়ে বললাম, আপনার প্যাচ লাগানো শেষ হয়েছে? আরে মাত্র শুরু করলাম, এগুলো প্যাচ না, যা সত্যি তাই আন্টিকে বললাম। এইটা কি মাইয়া রে বাবা, এতক্ষণ প্যাচ লাগিয়ে এখন বলে এখনো নাকি শুরু করছে, আবার বলছে এগুলো সব সত্যি। কি বাবা, সামিয়া মা যা বললো তা কি সত্যি? আমি কি বলবো বুঝতেছি না, তাই মাথা নাড়ালাম। তার মানে হ্যাঁ, কি করবো আপনারাই বলেন। আমাকে এতগুলো মিথ্যা বলে ফাঁসিয়েছে, আর এখন যদি অস্বীকার করি তাহলে আমাকে আরো ভালোভাবে ফাঁসাবে। তাই আগে স্যালেন্ডার করলাম, যাতে আর না ফাঁসায়। আচ্ছা মা, আমি ওকে বকে দেব। এটা শুনেই সামিয়া বাচ্চাদের মতো অনেক খুশি হলো, যেন ও কোনো কাজে সফল হয়েছে। তো মা, তুমি এখন কার সাথে যাবে? কেউ এসেছে নাকি একা যাবে? না আন্টি, আমি আব্বুর সাথে চলে যাব। আচ্ছা, তাহলে আমরা আসি, আর কাল তুমি আমাদের বাসায় আসবে, ঠিক আছে? ঠিক আছে আন্টি, আমি এখন তাহলে যাই। সামিয়া এটা বলে যাওয়ার সময় আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। এই মেয়েটার মাথা মুন্ডু কিছুই বুঝি না। একদম বাচ্চাদের মতো মেয়েটা। এখন চলেন বাসায় যাই। চলো। এরপর আন্টিকে নিয়ে বাসায় চলে আসলাম। আর এদিকে সামিয়া মলের ভিতরে ঢোকার পর তার আব্বু বলল, কি হলো প্রিন্সেস, আমাকে এখানে নিয়ে এলে কেন? শপিং করব আব্বু। এতক্ষণ বাইরে কার সাথে কথা বলছিলে? একটা আন্টির সাথে। এরপর তারা শপিং এ ব্যস্ত হয়ে যায়। আর এদিকে আমি আর আন্টি বাসায় এসে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খেয়ে নিলাম, আর ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়লাম। সকালে কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙলো। এত সকাল সকাল আবার কে আসলো? যাক, যেই আসুক, আন্টি আছে। আমি আবার ঘুমিয়ে পড়লাম। আর এদিকে কলিং বেলের আওয়াজ পেয়ে আন্টি দরজা খুলে দেয়, দেখে সামিয়া আসছে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো মা, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আসো, ভেতরে আসো। আন্টি, শাকিল কোথায়? এখনো ঘুম থেকে ওঠেনি? আমি ডেকে নিয়ে আসি। ঠিক আছে, ওকে নিয়ে খেতে আসো। ওই যে ওটা ওর রুম। এরপর সামিয়া আমার রুমে চলে আসলো, এসে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। শাকিল, আয় শাকিল, ওঠ। আন্টি আরেকটু ঘুমাই, একটু পর উঠবো। ওই, আমি আন্টি না, আমি সামিয়া। আন্টি মজা করো না, এত সকালে সামিয়া কেন আসবে? সকাল না, 8টা বাজে, আর আমি সামিয়াই। এবার আমি চোখ খুলে দেখলাম সত্যি সামিয়া আমার খাটের পাশে দাঁড়িয়ে আছে। এই আপনি এখানে কেন? ও হ্যালো, আমি তোমার কাছে আসিনি, আমি আন্টির কাছে আসলাম। তো আমার রুমে কেন? আন্টি বললো তোমাকে ডেকে নিয়ে যেতে। আচ্ছা, আপনি যান, আমি আসছি। না, তা তো হবে না। মানে? আন্টি বললো তোমাকে সাথে নিয়ে যেতে, তাই তুমি ফ্রেশ হয়ে রেডি হও, আমি এখানে বসলাম। এটা বলে আমার খাটে বসলো। আমি ভাবলাম এই মেয়েটা পাগল নাকি, তাই আর কিছু না বলে আমার কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। বের হয়ে দেখি ও এখনো ওই জায়গায় বসে আছে আর আমার রুমটা দেখতেছে।
এবার চলেন। ওই দাঁড়াও, আরেকবার যদি আমাকে আপনি করে বলো তাহলে খবর আছে। কি করবেন আপনি? বেশি কিছু না, আন্টির কাছে শুধু প্যাচ লাগাবো। থাক, আর লাগাতে হবে না, এবার থেকে তুমি করেই বলবো। এই তো, গুড বয়। দূর চলেন, সরি চলো। এরপর ওকে নিয়ে খাওয়া শেষ করলাম। তারপর আন্টিকে বিদায় দিয়ে ভার্সিটির জন্য বেরিয়ে গেলাম, সাথে সামিয়াও আছে। সামিয়া মেয়েটা আমার কাছে আসলে আমার এত ভালো লাগে কেন? আর এদিকে সামিয়া আন্টির কাছে গেলে আমার এত ভালো লাগে কেন? আপনাদের বলতে ভুলে গেছি, সামিয়া আজ আমার সাথে আমার বাইকে করে আসছে আর পুরো পথ আমাকে বিরক্ত করে মারছে। ভার্সিটিতে ঢুকে এবার তুমি ক্লাসে যাও। তুমি যাবে না? যাবো, আগে তুমি যাও, আমার একটা কাজ আছে। ওকে। এরপর সামিয়া চলে যাওয়ার পর আমি বাইকটা পার্ক করে রাকিবদের কাছে আসলাম। কিরে, তুই আর সামিয়া একসাথে? ঘটনা কি? ঘটনা কিছু না। না না, কিছু তো আছে। ওই তোরা চুপ কর। আচ্ছা শাকিল, তুই আমাদের বলেছিস তুই সামিয়াকে ভালোবাসিস? বাসি। এখন সামিয়া মনে হয় তোকে ভালোবাসে, তাহলে ওকে এখন কেন ইগনোর করছিস? আমিও চাই ও বুঝুক ভালোবাসা কি, তাই ওকে একটু অবহেলা করছি। দেখিস আমার বোঝাতে গিয়ে বেশি দেরি করে ফেলিস না। করবো না, এখন ক্লাসে চল। এরপর ক্লাসে চলে আসলাম, আর আসার পর থেকে সামিয়া অত্যাচার শুরু করে দিচ্ছে, চোখ মারা, চিমটি, আরো অনেক ফাইজলামি। আর এভাবে দেখতে দেখতে আরো 1 বছর চলে গেল, আর এখন আমরা ফাইনাল ইয়ারে। সামিয়া এখন আর আগের মতো নাই, এখন অনেক ভালো হয়ে গেছে। আন্টি আর সামিয়ার মধ্যেও বেশ ভাব জমেছে। সামিয়ার প্রতিদিন একবার হলেও আমার বাসায় যাবে, আর ও এখন আমাকে পাগলের মতো ভালোবাসে। আমিও ওর প্রতি অনেক দুর্বল হয়ে পড়ছি, কিন্তু ওকে বুঝতে দেইনি। এমন ভাব করি যেন আমি ওকে অবহেলা করি। এভাবে চলছে আমার দিন। হঠাৎ একদিন সামিয়া আমাকে ফোন দিয়ে বলল, শাকিল তুমি কোথায়? আমি তো এখন বাসায়। কেন? একটু এই পার্কে আসো। কেন পার্কে কেন? যা বললাম তাই করো, তাড়াতাড়ি আসো, না হলে খবর আছে। এই বলে ফোন কেটে দিল। যাক বাবা, ওর আবার কি হলো, গেলেই জানতে পারবো। আমি রেডি হয়ে পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আন্টিকে বলে গেলাম দেরি হলে যেন টেনশন না করে। এটা আমি কেন বললাম আমি নিজেও বুঝলাম না। এরপর বাইক নিয়ে পার্কে চলে আসলাম, আর ভাবছি সামিয়া এইভাবে কেন ডাকলো। এরপর বাইক পার্ক করে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে আমি অবাক, এ কি, আমি স্বপ্ন দেখছি না তো? না না, স্বপ্ন না, সত্যি। এর মাঝে সামিয়া আমার সামনে আসলো, এসেই বলল, এই এভাবে কি দেখছো? আমাকে একটা চিমটি কাটো তো। কেন? স্বপ্নে আছি নাকি বাস্তবে আছি তা দেখার জন্য। ও। এটা বলে সামিয়া আমাকে একটা চিমটি কাটলো। আহ আহ, এত জোরে কেন দিলে? ভালো করে চেক করলাম। কিন্তু কিভাবে সম্ভব এটা? কিভাবে সম্ভব মানে? এই যে তুমি এই রূপে। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন। আমি তখন সামিয়াকে দেখে অবাক হলাম, কারণ ওকে কোনোদিন শাড়ি পরতে দেখিনি, আর নীল রংটা আমার এমনিতেই প্রিয়। তার উপর সামিয়া আজ একটা নীল শাড়ি পরেছে, হাতে নীল চুড়ি, কপালে একটা ছোট নীল টিপ, মুখে হালকা মেকআপ, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, চোখে গাঢ় কাজল, সব মিলিয়ে যেন নীলপরি। ওর সব দেখে একদম হারিয়ে গেলাম। এমনিতেই ওর প্রতি দুর্বল, তার উপর যদি প্রিয় মানুষটি এই রূপের সামনে আসে তাহলে তার থেকে চোখ কিভাবে ফিরাবো? আবার আমার চোখ তার উপরে আটকে গেল। তার ঠোঁটের নিচের তিলটা আমায় অনেক বেশি আকর্ষণ করতেছে। এই এভাবে তাকিয়ে কি দেখছো? পরি দেখি। কই পরি? না তো, কই কিছু না। সামিয়ার দিকে তাকিয়ে দেখলাম ও লজ্জায় মুখ লাল হয়ে গেছে। আমি কথা ঘোরানোর জন্য বললাম, আমাকে এখানে কেন ডাকলে? আগে এখানে বসি, তারপর বলছি। তারপর একটা বেঞ্চে গিয়ে বসলাম। এবার বলো। শাকিল, তুমি কথাটা কিভাবে নিবে আমি জানি না। জানি তুমি আমাকে অবহেলা করে চলো, তবে কি জানো আমি আর এভাবে থাকতে পারছি না। তোমার অবহেলাগুলো আর নিতে পারছি না। প্লিজ শাকিল, আমাকে তুমি ফিরিয়ে দিও না। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমার যে কোনো ভাবনাতেই শুধু তুমি থাকো। আমার অন্তরের অন্তঃস্থলেও শুধু তোমারই বসবাস। কথাগুলো সামিয়া এক নাগারে বলে গেল। আমি ওর দিকে তাকিয়ে দেখলাম ও আমার দিকে করুণভাবে তাকিয়ে আছে। এদিকে আমার খুশি দেখে কে? আমি তো এই দিনটার অপেক্ষায় ছিলাম, কখন সে নিজে থেকে ভালোবাসি বলবে। কিন্তু আমি কোনো রিয়াক্ট না দেখিয়ে না বোঝার ভান করে বললাম, তুমি কি বললে? আমি কিছুই বুঝলাম না। সামিয়া দেখে আমার কথা একটু রাগ করলো। আমি মনে করলাম সামিয়া এখন উল্টাপাল্টা বলবে, কিন্তু ও আমার ধারণা ভুল করে আমাকে অবাক করে আমার সামনে বসে পড়ে, আর হাতে একতোড়া গোলাপ নিয়ে বলল, I love you, Shakil. I love you so much. Please accept my proposal. I really love you. I can't live without you. সামিয়া সব বলল। আমি শুধু ওর দিকে তাকিয়ে আছি। এতদিন জানতাম ছেলেরা মেয়েদের প্রপোজ করে, এখন দেখছি আমার ব্যাপারে উল্টা। আমি সামিয়াকে মজা করার ছলে বললাম, সরি সামিয়া,
আমার দ্বারা প্রেম করা সম্ভব না। এটা বলে আমি চলে আসতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর পিছনে তাকিয়ে দেখলাম সামিয়া একইভাবে বসে রয়েছে আর কান্না করতেছে। আমি তাই পিছন থেকে গিয়ে হাতটা সামনে দিয়ে বললাম, এই যে ম্যাম, এই খ্যাটটার বউ হবে? সামিয়া পিছনে তাকিয়ে দেখে আমি ওর সামনে বসে আছি। তোমার হাতে আপেল কেন? সবাই তো ফুল দিয়ে করে, আমি একটু আলাদাভাবে করলাম। সামিয়ার চোখে যেন রাজ্য জয়ের আনন্দ। কিছু না বলে আমাকে বসা অবস্থায় জড়িয়ে ধরলো। আমি একটু অপ্রস্তুত হয়ে, এই কি করছো? তা তো দেখছোই কি করছি। আরে ছাড়ো, সবাই তো ফ্রিতে মুভি দেখছে। দেখলে দেখো। জানো শাকিল, আমি কখনো ভাবিনি তুমি আমাকে এত সহজে মেনে নেবে। থ্যাংক ইউ সো মাচ। আমি তো তোমাকে প্রথম থেকেই ভালোবেসেছিলাম। তাহলে আমাকে এতদিন কষ্ট দিলে কেন? আচ্ছা, এখন থেকে আর দিব না। এরপর সামিয়ার সাথে আরো কথা বললাম। আজ সামিয়াকে অনেক খুশি লাগছে। তারপর ওর থেকে অনেক কষ্টে বিদায় নিয়ে চলে আসলাম। বাইক নিয়ে মেইন রাস্তায় উঠছি আর সামিয়ার কথা ভাবছি। এমন সময় বিপরীত দিক থেকে একটা গাড়ি আমাকে ধাক্কা দিয়ে চলে গেল। আমার আর কিছুই মনে নাই, শুধু দেখলাম সামিয়া আমার দিকে দৌড়ে আসছে। এরপরই আমি জ্ঞান হারিয়ে ফেলি, আর কিছুই আমার মনে নাই। যখন আমার হুঁশ আসলো দেখলাম সামিয়া আর আন্টি আমার পাশে বসে কাঁদছে। দুজনেরই চোখ খুলে গেছে, তার মানে অনেক কান্না করেছে। আর আমার বন্ধুরাও অন্য পাশে বসে আছে। আমি যখন নড়ে উঠলাম তখন রাকিব বলল, সবাই দেখ, ওর হুঁশ এসেছে। আন্টি, আমি কোথায়? বাবা, তুমি হাসপাতালে? এরপর ডাক্তার ওদের বের করে আমাকে চেক করে চলে যায়। আর তারপর আন্টি ভিতরে আসে। বাবা, এটা কিভাবে হলো? জানি না আন্টি। আগেই সবাইকে হারিয়েছি, এখন আবার তোমার কিছু হলে আমি কিভাবে থাকতাম? আল্লাহর রহমতে তুমি ঠিক আছো। আন্টি, আর টেনশন করেন না তো। আর একটা জিনিস বুঝলাম না। কি? আপনি সবাইকে হারিয়েছেন মানে? আচ্ছা ঠিক আছে, আগে তুমি সুস্থ হয়ে নাও, তারপর সবকিছু বলবো। আমি এখন যাই, তুমি রেস্ট নাও। এখন আমি যাই। আচ্ছা, সামিয়াকে একটু পাঠিয়ে দিয়েন। তারপর আন্টি চলে যায়। সামিয়া ভিতরে আসে, এসে আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না। আরে সামিয়া, এত কান্না করছো কেন? এখন তো আমি ঠিক আছি। যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? কিছু তো হয় নাই। আচ্ছা, আমি ওখান থেকে কিভাবে এখানে আসলাম? তখন তুমি চলে আসার পর দেখলাম তোমার পার্স রেখে আসছো, তাই ওটা দিতে আমি তোমার পেছনে আসলাম। কিন্তু এসে দেখি তুমি রাস্তায় পড়ে আছো। তারপর সেখান থেকে নিয়ে হসপিটালে আসি। আরে বাবা, এখন তো আমাদের ভুলে গেছিস। আরে না, তোদের কিভাবে ভুলবো? সামিয়া ওদের আসতে দেখে সামিয়া তাড়াতাড়ি নিজেকে সামলে নেয়। এখানে তো খুব ভালো কিছু চলছিল, আমরা মনে হয় ডিস্টার্ব করলাম। ওই চুপ করবি তোরা। এরপর ওদের সাথে আরো কিছু কথা বলে ওরা চলে যায়। সামিয়া আর আন্টি থাকে। ওখানে থেকে 2 দিন পর আমাকে রিলিজ দেয়। তারপর বাসায় চলে আসি। সামিয়াও আমাদের সাথেই আসে। এইভাবে আরো কিছুদিন পর আমি সুস্থ হই। আর সব হয় আন্টি আর সামিয়ার জন্য। ওরা আমাকে এত কেয়ার করেছে যে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। রাকিবরাও মাঝে মাঝে আসতো। আগে বলেছিলাম আন্টি আর সামিয়ার মধ্যে অনেক ভাব হয়েছে, তাই আর কোনো সমস্যা হয়নি। এরপর একদিন সামিয়া চলে যায়। ওই দিন বিকালে আমি আন্টির কাছে যাই। আন্টি, আসতে পারি? আরে বাবা আসো, তোমার অনুমতি নিতে হবে কেন? আন্টি, এখন আমি সুস্থ। এখন আপনি আপনার পরিবার সম্পর্কে বলেন। ঠিক আছে বলছি, শোনো তাহলে। এরপর আন্টির পরিচয় যা বলল তা শুনে আমি তো পুরাই অবাক। জানো শাকিল, আমারও একটা খুব সুন্দর সুখী পরিবার ছিল। সেখানে আমার বাবা মা না থাকলেও আমার বাবার মতো ভাই ছিল আর মায়ের মতো একটা ভাবি ছিল। আমাকে খুব ভালোবাসতো তারা। আর আমার একটা জান, আমার ভাইয়ের ছেলে ছিল। সব মিলিয়ে খুব সুখী পরিবার ছিল। ভাইয়া আমার কোনো চাওয়াই অপূর্ণ রাখতো না, তাই আমার বলাতে আমাকে ভার্সিটিতে ভর্তি করায়। আর ওখানে গিয়েই আমি একটা ছেলের প্রেমে পড়ি। অনেক ভালোবেসে ফেলেছিলাম, ছেলেটাও আমাকে অনেক ভালোবাসতো। এই ভালোবাসায় আমি আমার পরিবারের ভালোবাসার কথাই ভুলে যাই, সবার ক্ষেত্রে যেটা হয়। একদিন আমার ভাইয়া আমাদের সম্পর্কের কথা কিভাবে যেন জেনে যায় আর আমাকে অনেক বুঝায়, কিন্তু আমি রবিনকে ভালোবাসি তাই কারো কথাই মানিনি, যার কারণে ভাইয়া আমাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। একসময় আমার জন্যও পাত্র ঠিক করে ফেলে, কিন্তু আমি রবিনকে ছাড়া কাউকে বিয়ে করব না। তাই ঠিক করলাম ওর সাথে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। জানো শাকিল, রবিন আমাকে অনেক বুঝিয়েছে যে আমার ভাইয়া আর ভাবিকে কষ্ট দেওয়া ঠিক হবে না। দরকার হলে ও নিজে গিয়ে ভাইয়ার সাথে কথা বলবে। আর যেহেতু ওর কোনো পরিবার নাই, তাই ও নিজে গিয়ে ভাইয়ার সাথে কথা বলবে। কিন্তু আমি জানতাম ভাইয়া কখনো মানবে না,
তাই ওকে যেতে বারণ করে দিই। আর আমার কথাতেই একদিন ওর সাথে পালিয়ে বরিশালে ওর আগের বাড়িতে চলে যায়। অনেক কষ্ট হয়েছিল সবাইকে ছেড়ে যেতে। ভাইয়া ভাবি এদের অনেক ভালোবাসতাম। আর আমার আদরের সেই ছোট বন্ধুটা মানে আমার ভাইয়ের ছেলে, ওকে অনেক ভালোবাসতাম। তবুও ওদের ছেলে চলে যায় রবিনের সাথে। ওখানে গিয়ে প্রথমে রবিনকে বিয়ে করি। এরপরও কোনো মতে এটা ওটা করেই সংসার চালাতো। আর আমাদের ঘর আলো করে আমাদের মেয়ে সামিয়া জন্ম নেয়। ওর জন্ম হওয়ার পর আমাদের সব দুঃখ যেন মুছে গেল। সামিয়া আমাদের ঘরকে একদম পরিপূর্ণ করে দিল। এর ঠিক মানে সামিয়ার জন্মের 2 মাস পর রবিন একটা এনজিওতে চাকরি পায় আর আমাদের সব অভাব একদম মুছে যায়। সামিয়াও ধীরে ধীরে বেড়ে ওঠে। আমাদের সংসারে অনেক সুখ আসলো, কিন্তু এত সুখ আমার কপালে সয়নি। উপরওয়ালা এত সুখ আমার কপালে রাখতে দিলেন না। সামিয়া যখন 14 বছর বয়স, তখন আমরা 3 জন মিলে গাড়িতে করে ঘুরতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আর আমি ওখানে আমার সামিয়া আর রবিনকে হারিয়ে ফেলি। এটা বলে আন্টি কান্নায় ভেঙে পড়ে। আমি আন্টিকে কোনো মতে শান্ত করলাম। আন্টি আবার বলতে শুরু করলেন, তারপর ওদের হারানোর পর আমার আর কোথাও যাওয়ার জায়গা থাকে না। তবে যোগ্যতা থাকায় রবিনের চাকরিটা আমাকে দেওয়া হয়, তাতে আমার একটা সাহায্য হয়। কিন্তু কোনো একটা কারণে আমাকে কাজটা ছেড়ে দিতে হয়। কারণটা তারা আমাকে বলেনি। এরপর থেকেই বাকি সব তো তুমি জানো। আমার কিছু একটা খটকা লাগলো, তাই জিজ্ঞেস করলাম, আন্টি আপনার ভাইয়ের নাম কি আবুল হোসেন? হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানো? এবার আমি আর কান্না ধরে রাখতে পারলাম না। আমি যেটা সন্দেহ করলাম সেটাই সত্যি হলো। আন্টি আমার কান্না দেখে বলল, কি হলো বাবা, তুমি কান্না করছো কেন? আর তুমি আমার ভাইকে কিভাবে চিনো? ফুপি আমি কি হলো বাবা, বলো। ফুপি আমি তোমার হৃদয়। আমার কথা শুনে আন্টির যেন কথা বন্ধ হয়ে গেল, শুধু অঝরে কান্না করছে। আমার পাশে এসে বলল, তুমি আমার হৃদয়? হ্যাঁ ফুপি। এটা বলেই ফুপিকে জড়িয়ে ধরলাম। ফুপিও আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কি আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন, ইনি আমার কে? হ্যাঁ, ইনি আমার ফুপি, যে ছোটবেলায় বাসা থেকে চলে যায়। আর হৃদয় বলার কারণ হলো ছোটবেলায় ফুপি আমাকে আদর করে হৃদয় বলে ডাকতো। এবার গল্পে আসা যাক। আন্টি আমাকে জড়িয়ে ধরে এখনো কান্না করে যাচ্ছে। এমন সময় দরজার পাশ থেকে কেউ কথা বলে উঠল, আমাকে কি এখন আর মনে নাই? দরজার দিকে তাকালাম, দেখি সামিয়া দাঁড়িয়ে আছে।